করতে হবে যে আউটপুটে একটা ক্যাপাসিটর আছে, তাই না? যে আমার এই আউটপুটের ক্যাপাসিটরটা যখন আমি এখানে 5 ভোল্ট দিচ্ছি তখন এই আউটপুটের ক্যাপাসিটরটা চার্জ হয়, হয়ে আমার কি হয়, ভোল্টেজটা বেড়ে 5 ভোল্টে রিচ করে। আবার যখন আমরা এখানে 0 ভোল্ট দেই তখন কি হয়, যে আমার ক্যাপাসিটরটা ডিসচার্জ করে। ক্যাপাসিটরটা ডিসচার্জ করে আমার ভোল্টেজটা আবার গ্র্যাজুয়ালি কমে 0 ভোল্টে নেমে আসে, তাই না? তো এই যে ক্যাপাসিটর আমরা একটা অ্যাজিউম করে নিছি যে আমার এখানে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা আসলে আসে কই থেকে? আমরা তো মানে অ্যাকচুয়ালি তো আমরা এখানে কোনো ক্যাপাসিটর লাগাই নাই, বাট স্টিল আমরা ধরতেছি কিভাবে যে আবার কাজ করতেছে কিভাবে, যে আমার এখানে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরটা চার্জ হয়, হয়ে আমার 5 ভোল্টে রিচ করে। আবার ক্যাপাসিটর যখন আমি এখানে ইনপুটে 0 দিচ্ছি তখন আমার কারেন্টটা উল্টা দিকে ফ্লো করতেছে, ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়, ক্যাপাসিটরটা 0 ভোল্টে চলে আসে। ওকে, তো আমাদের এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা আসলে মসফেটের ইনহেরেন্ট ক্যাপাসিটেন্স। ওকে, এগুলোকে আমরা বলি হচ্ছে মসফেটের প্যারাসিটিক ক্যাপাসিটেন্স। তো মসফেট যদি মনে পড়ে আপনাদের স্ট্রাকচার, আমাদের কি থাকে, আমরা একটা এনমস যদি চিন্তা করি, আমার একটা এনমস থাকে এরকম, আমার এখানে একটা পি টাইপের সাবস্ট্রেট থাকে, এইগুলো আমার কি টাইপের থাকে, এন টাইপ থাকে, এগুলোকে আমরা হচ্ছে এন টাইপ ডোপিং করা থাকে, এখানে থাকে আমার পি টাইপ ডোপিং করা। এবং এই যে আমার গেটের এখানে কি থাকে, একটা অক্সাইড লেয়ার থাকে, এক লেয়ার থাকে অক্সাইড, তার উপরে থাকে আমার এক লেয়ার মেটাল। তো আমরা যদি চিন্তা করি, আমার এখানে কি আছে, এক লেয়ার আছে মেটাল, মানে গেট যেটা, গেট এখানে আছে আপনার মেটাল, তারপরে আছে অক্সাইড, তারপরে আছে আবার আমার কি, ডোপড সেমিকন্ডাক্টর। সো কাইন্ড অফ কি এরকম স্ট্রাকচার না, যে আমার মানে ডোপড কন্ডাক্টর সেমিকন্ডাক্টর কি কি অনেকটা মেটালের মতো চিন্তা করা যায়। সো আমরা আসলে এভাবে চিন্তা করতে পারি যে আমার দুইটা মেটাল আছে, মাঝে একটা ইনসুলেটর লেয়ার আছে। সো এই জিনিসটা কি একটা ক্যাপাসিটর না? ক্যাপাসিটর মানে কি, আপনারা দুইটা হচ্ছে মেটাল প্লেট সেপারেটেড বাই আ ইনসুলেটর লেয়ার। সো এখানে কি আলটিমেটলি তাই হচ্ছে, এখানে গেটটা তো আমার মেটাল, এখানে ডোপড সেমিকন্ডাক্টর কাইন্ড অফ মেটালের মতো, মাঝে আমার একটা অক্সাইড, অক্সাইডটা কি ইনসুলেটর। সো এখানে আমার কি হচ্ছে, অটোমেটিকলি একটা ক্যাপাসিটর ফর্ম হচ্ছে। ওকে, সো এই ক্যাপাসিটরটাকে আমরা বলি হচ্ছে গেট ক্যাপাসিট্যান্স। এই ক্যাপাসিটেন্সটাকে আমরা বলতেছি গেট ক্যাপাসিটেন্স। আচ্ছা, এছাড়া এই যে আমাদের ড্রেন এবং এখানে যে আমার সোর্স থাকে, এই ড্রেন এবং সোর্সের এখানে কি হচ্ছে দেখেন, ড্রেনটা কি টাইপের, এন টাইপের, এখানে সাবস্ট্রেটটা পি টাইপের। সো ড্রেন এবং সাবস্ট্রেটের ভিতরে তাহলে এখানে আমার কি থাকবে, একটা ডিপ্লেশন লেয়ার থাকবে। এই পিএন জাংশন, যেহেতু পিএন জাংশন থাকলে এখানে কি থাকবে, একটা ডিপ্লেশন লেয়ার থাকবে। সো এখানেও কি হচ্ছে, আমার একটা ডোপ সেমিকন্ডাক্টর মাঝে আমার একটা চার্জ ডিপ্লেটেড রিজিয়ন। সো এখানেও আমার একটা ক্যাপাসিটর থাকে। ঠিক আছে, সেম ভাবে আমার এখানেও একটা ক্যাপাসিটর থাকে। ওকে, সো একটা মসফেটে টোটাল 3 ধরনের ক্যাপাসিটেন্স পাওয়া যায়। একটাকে আমরা বলতেছি গেট বডি ক্যাপাসিটেন্স। ওকে, গেট বডি ক্যাপাসিটেন্স মানে সাবস্ট্রেট, যেটা সাবস্ট্রেটটাকে আমরা বলতেছি হচ্ছে বডি, মানে টার্মিনাল তো তিনটা, ড্রেন, সোর্স আর গেট। আর এই যে সাবস্ট্রেটটা, এটাকে আমরা বলি হচ্ছে বডি। সো একটা ক্যাপাসিটেন্স হচ্ছে গেট বডি ক্যাপাসিটেন্স, একটাকে আমরা বলি হচ্ছে ড্রেন বডি ক্যাপাসিটেন্স, আর একটা হচ্ছে আমার সোর্স বডি ক্যাপাসিটেন্স। ওকে, সো একটা মসফেটে আমার এরকম 3 ধরনের ক্যাপাসিটেন্স পাওয়া যায়, গেট বডি, ড্রেন বডি, সোর্স বডি। ওকে, সো গেট বডি ক্যাপাসিটেন্স যেটা, এটাকে আমরা আবার অক্সাইড ক্যাপাসিটেন্সও বলি, কারণ এটা আমার অক্সাইড লেয়ারের জন্য হচ্ছে। সো এটাকে আমরা অক্সাইড ক্যাপাসিটেন্সও বলি। আর ড্রেন বডি আর সোর্স বডি এই দুটাকে আমরা কমনলি ডিফিউশন ক্যাপাসিটেন্স নামে বলি। ওকে, এগুলো একটু মাথায় রাখবেন, কারণ আপনাদের হচ্ছে কোশ্চেনের টাইম অনেক টাইমে দেখবেন যে হচ্ছে গেট ক্যাপাসিটেন্স, ড্রেন ক্যাপাসিটেন্স এগুলো না বলে এভাবে বলা আছে যে আপনার অক্সাইড ক্যাপাসিটেন্স, ডিফিউশন ক্যাপাসিটেন্স। সো ড্রেন বডি, সোর্স বডি এই দুটা ক্যাপাসিটেন্স অলওয়েজ ইকুয়াল হয়, এবং এই ক্যাপাসিটেন্স দুটাকে আমরা নাম দিই হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স। আর আমাদের আরেকটা ক্যাপাসিটেন্স যেটা গেট ক্যাপাসিটেন্স, ওইটাকে আমরা মাঝে মাঝে বলি হচ্ছে অক্সাইড ক্যাপাসিটেন্স। তো আপনাদের হচ্ছে ইন জেনারেল আমাদের এই পুরোটাই হচ্ছে আসলে প্যারাসিটিক ক্যাপাসিটেন্স। ওকে, এই সবকিছু আমাদের গেট বডি, ড্রেন বডি, সোর্স বডি সবই হচ্ছে আমাদের প্যারাসিটিক ক্যাপাসিটেন্স, বা এগুলো আসলে আমাদের আনওয়ান্টেড, কারণ ক্যাপাসিটেন্স বাড়লে আপনার হচ্ছে মসফেটের ডিলে বেড়ে যায়। তো আমাদের আসলে টার্গেট থেকে ক্যাপাসিটেন্সটাকে কম রাখতে হবে। বাট ইন জেনারেল আমাদের এটা মাথায় রাখতে হবে যে 3 ধরনের ক্যাপাসিটেন্স পাওয়া যায় মসফেটে, একটা গেট বডি ক্যাপাসিটেন্স, একটা ড্রেন বডি ক্যাপাসিটেন্স, একটা সোর্স বডি ক্যাপাসিটেন্স। গেট বডিটাকে আমরা অন্যভাবে অক্সাইড ক্যাপাসিটেন্সও বলা হয়। সো কোশ্চেনে যখন অক্সাইড ক্যাপাসিটেন্স লেখা থাকে সেটা অটোমেটিকলি ইন্ডিকেট করবে সেটা গেট বডি ক্যাপাসিটেন্স। ওকে, সেম ভাবে আপনার ড্রেন বডি আর সোর্স বডি এই দুইটা ক্যাপাসিটেন্সকে আমাদের হচ্ছে কমনলি ডিফিউশন ক্যাপাসিটেন্স নামে লেখা থাকে। ওকে, সো এই দুইটাকে আপনারা আসলে ডিফিউশন ক্যাপাসিটেন্স হিসেবেও চিন্তা করতে পারেন। ওকে, তো আমাদের এই যে ক্যাপাসিটর, তাহলে আমরা একটা মসফেটের ড্র করি, তাহলে আমরা মসফেটের সাথে তাহলে 3টা ক্যাপাসিটর অ্যাসোসিয়েটেড পাচ্ছি। একটা কোথায় থাকতেছে, গেটে থাকতেছে, এটা আমাদের গেট বডি ক্যাপাসিটেন্স। একটা থাকতেছে আপনার কোথায়, ড্রেনে, এটা আমার ড্রেন বডি ক্যাপাসিটেন্স। আর একটা থাকতেছে সোর্সে, এটা আমাদের সোর্স বডি ক্যাপাসিটেন্স। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের গেট বডি ক্যাপাসিটেন্স সিজিবি, এটা আমার ড্রেন বডি ক্যাপাসিটেন্স সিডিবি,
আর এটা আমার সোর্স বডি ক্যাপাসিটেন্স, এটাকে আমরা নাম দিলাম সিএসবি। ওকে, সো আমার এই তিনটা ক্যাপাসিটেন্স পাওয়া যাবে। তাহলে এরকম যদি থাকে, তাহলে ধরেন আপনার হচ্ছে দুইটা এনমস সিরিজ আছে। ওকে, সো আমরা এখন ধরেন চিন্তা করতেছি যে দুইটা এনমস আমার সিরিজ আছে। এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর। সো এটার ক্ষেত্রে যদি আমরা ওর ক্যাপাসিটর গুলো ড্র করতে চাই, আমার এখানে কি থাকবে? একটা ক্যাপাসিটেন্স থাকবে, এটা আমার গেট বডি ক্যাপাসিটেন্স। এই মসফেটেরও আর একটা গেট বডি ক্যাপাসিটেন্স থাকবে। ঠিক আছে, সেম ভাবে আমার এই মসফেটের একটা ক্যাপাসিটেন্স থাকবে, এটা কি আমাদের ওর ড্রেন বডি ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে ওর সোর্স বডি ক্যাপাসিটেন্স, তাই না? তারপরে এই মসফেটের জন্য কি আবার আর একটা গেট বডি ক্যাপাসিটেন্স থাকার কথা, এখান থেকে আর একটা সোর্স বডি ক্যাপাসিটেন্স থাকার কথা, তাই না? লজিক্যালি তো এটাই হওয়ার কথা, কারণ আমরা বলছি যে একটা মসফেটের সাথে আমার তিনটা ক্যাপাসিটেন্স থাকবে, তিনটা টার্মিনাল, গেট টার্মিনাল একটা ক্যাপাসিটেন্স থাকবে, ড্রেন টার্মিনাল একটা, সোর্স টার্মিনাল একটা। সো এই মসফেটের তিনটা টার্মিনাল, এটা গেট, এটা ড্রেন, এটা সোর্স, ওর তিনটা ক্যাপাসিটর। এই মসফেটেরও তিনটা টার্মিনাল, গেট, ড্রেন, সোর্স, এটারও তিনটা ক্যাপাসিটর। ঠিক আছে, তো আমরা যদি ক্যাপাসিটেন্স গুলো ড্র করতে চাই, তাহলে এই মসফেটের সাথে আমার এরকম 6টা ক্যাপাসিটর থাকার কথা, বাট অ্যাকচুয়ালি এটা থাকবে না। এটা না থেকে কি হবে? এই যে মাঝের যে এখানে দেখা যাচ্ছে যে এখানে এটা কি জাংশন না, ফার্স্টেরটার সোর্স, সেকেন্ডটার ড্রেন, এখানে দুইটা ক্যাপাসিটর না থেকে এখানে একটা সিঙ্গেল ক্যাপাসিটর হয়। ওকে, এখানে একটা সিঙ্গেল ক্যাপাসিটর হয়। এখন এই জিনিসটা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো আসলে লজিক্যাল না, কারণ আমরা আসলে চিন্তা করতেছি কি, আপনারা আসলে ভাবতেছেন যে আমার মসফেটটা বানানো হচ্ছে এভাবে, যে এটা আমার একটা মসফেট, এটা আমার আর একটা মসফেট। ঠিক আছে, তো দুইটা মসফেট সিরিজে আছে মানে কি, যে আমার এরকম দুইটা মসফেট আলাদা আলাদা বিল্ড করা হয়েছে। এই দুইটা মসফেট বিল্ড করার পরে এটা জেনারেটর সোর্সটাকে আমরা মেটাল দিয়ে কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, যদি মসফেটটা অ্যাকচুয়ালি এভাবে বিল্ড করা হতো, তাহলে এটা ঠিক হতো যে আমার এখানে দুইটা ক্যাপাসিটর, কারণ এটার একটা ক্যাপাসিটেন্স থাকবে, এখানে তো একটা ক্যাপাসিটেন্স আছে, এখানে আর একটা ক্যাপাসিটেন্স আছে, দুইটা ক্যাপাসিটেন্স থাকতো। বাট এই যে এভাবে বিল্ড করলে আপনার ফার্স্ট কমপ্লেক্সিটি হচ্ছে যে আপনার এক্সট্রা করে মেটাল ওয়্যার দিয়ে কানেক্ট করতে হচ্ছে। সেকেন্ড কমপ্লেক্সিটি হচ্ছে যে আপনার ক্যাপাসিটেন্স বেড়ে যাচ্ছে। আমরা বলছি এগুলো প্যারাসিটিক ক্যাপাসিটেন্স, এগুলো আনওয়ান্টেড ক্যাপাসিটেন্স। যত বেশি হবে আপনার ডিলে তত ইনক্রিজ করবে। সো আমার টার্গেট তো অলওয়েজ থাকবে যে আমি ডিলেটাকে কমাইতে চাচ্ছি, সো ক্যাপাসিটেন্সও কমাইতে চাচ্ছি। সো প্র্যাকটিক্যালি যেটা করা হয়, এভাবে কখনো আপনার দুইটা মসফেট সিরিজে বিল্ড করা হয় না, যে আপনি দুইটা মসফেট আলাদা আলাদা বানাইছেন, এরপর আপনি মেটাল ওয়্যার দিয়ে কানেক্ট করতেছেন। আমরা তো আলটিমেটলি একটা হচ্ছে কি করি, ওয়েফারের ভিতরেই বানাই। সো যেটা করা হয়, একটা কমন রিজন রাখা হয়, এরকম দুইটা না লিখে একটা কমন রিজন রাখা হয়। এখানে আপনার একটা রিজন, মাঝে আমার একটা রিজন, এখানে আর একটা রিজন। ঠিক আছে, সো এখানে আপনার একটা গেট আছে, এখানে আর একটা গেট আছে, সেগুলোর কানেকশন যেভাবে হওয়ার কথা সেভাবে যাবে। সো এই যে মাঝের যে রিজিয়নটা, এটা আপনার ধরেন ফার্স্ট এটার জন্য ড্রেন, আর এটা ধরেন আপনার হচ্ছে সেকেন্ডটার জন্য সোর্স। ওকে, সো এই মাঝের যে রিজিয়নটা, এটা আমাদের কি থাকবে, এন টাইপ ডোপিং করা থাকবে, এটাও এন টাইপ ডোপিং করা, এটাও এন টাইপ ডোপিং করা। এটা একই সাথে ফার্স্ট মসফেটের জন্য সোর্স হিসেবে কাজ করবে, সেকেন্ড মসফেটের জন্য ড্রেন হিসেবে কাজ করবে। ঠিক আছে, কারণ আপনি যখন মানে মেটাল ওয়্যার দিয়ে যখন কানেক্ট করে দিচ্ছেন, এই দুইটা তো আলটিমেটলি একই কথা না, মেটাল ওয়্যার দিয়ে তো আপনি শর্টই করে দিলেন। সো আমাদের আলাদা আলাদা দুইটা বানানোর তো দরকার নেই, আমরা কি করছি, একটাই বানাবো। সো এই একটা রিজনটাই কি করতেছে, ফার্স্ট মসফেটের জন্য সোর্স হিসেবে কাজ করতেছে, সেকেন্ড মসফেটের জন্য ড্রেন হিসেবে কাজ করতেছে। ওকে, সো এই জন্য ক্যাপাসিটারও এখানে আমার দুইটা থাকবে না, ক্যাপাসিটারও কয়টা চলে আসবে, একটা, মানে আপনার রিজনই তো একটা। বুঝা গেছে? সো আমার দুইটা এনমস যদি সিরিজে থাকে, তাহলে সেখানে আমাদের সিরিজ যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে আমাদের দুইটা ক্যাপাসিটার আসে না, একটা আসে। সেম ভাবে দুইটা পিমস যদি সিরিজে থাকে, তখন আমার ক্যাপাসিটার একটা আসবে। কিন্তু একটা এনমস আর একটা পিমস যদি সিরিজে থাকে, তখন কি ক্যাপাসিটর একটা ড্র করা যাবে? কি মনে হয়? আচ্ছা, একটা এনমস আর একটা পিমস থাকলে তখন ক্যাপাসিটর আলাদা আলাদা দুইটাই হবে। কেন হবে? কারণ এনমস এর এই রিজনটা এন, পিমস এর এই রিজনটা পি। সো এটা এন আর পি তো আলাদা আলাদা করেই বানাইতে হবে, করে আপনার মেটাল ওয়্যার দিয়ে কানেক্ট করতে হবে। এখানে তো আবার দুইটাই এন ছিল, যদি দুইটাই পিমস হয় তখন দুইটাই কি হবে, পি হবে। সো তখন আপনি একটা কমন রিজন বানাইতে পারবেন। বাট একটা যদি এন মস আর একটা যদি পি মস হয়, এটা আমার এন মস, এটা আমার পি মস, একটাতে আপনার ডোপিং হচ্ছে এন টাইপ, একটাতে ডোপিং পি টাইপ, তখন তো আর আপনি একটা কমন রিজন বানাইতে পারবেন না, তখন দুইটা আলাদা আলাদাই বানাইতে হবে, মানে আপনার দুইটা আলাদা আলাদা মেটাল দিয়ে কানেক্ট করতে হবে। সো তখন আপনার ক্যাপাসিটার আলাদা আলাদাই থাকবে। বুঝে গেছে?
আচ্ছা, সো এতক্ষণ আমরা যা পড়লাম এখান থেকে আমাদের মেইন টেকআওয়ে হচ্ছে যে আমাদের যে কোনো মসফেটের সাথে এনমস হোক পিমস হোক আমার তিনটা ক্যাপাসিটর থাকে, একটা গেটে থাকবে, একটা ড্রেনে থাকবে, একটা সোর্সে থাকবে। এবং দুইটা এনমস যদি সিরিজে থাকে তখন তাদের যে দুটো এনমস সিরিজে থাকা মানে কি একটা ড্রেন আর একটা সোর্স শর্টেড থাকবে। ওকে, সো ওই শর্টেড পয়েন্ট থেকে আমার দুইটা আলাদা ক্যাপাসিটর হবে না, একটা ক্যাপাসিটর হবে। সেম ভাবে যদি দুইটা পিমস সিরিজে থাকে তখন আমার ক্যাপাসিটর একটা হবে। বা যদি একটা এনমস আর একটা পিমস সিরিজে থাকে তখন অবশ্যই ক্যাপাসিটেন্স কয়টা হবে? দুইটা হবে। আলাদা আলাদা, কারণ এনমস আর পিমস কে তো আমি এভাবে কমন রিজন বানাইতে পারবো না, কারণ একটা ডোপিং এন আর একটা ডোপিং পি। বুঝাইতে পারছি? এইটুকু সবাই বুঝতে পারছেন? Yes, ma'am. আচ্ছা, সো এটা তাহলে আমরা ক্যাপাসিটেন্স তাহলে শিখে ফেললাম। মানে এগুলো আসলে আমরা যখন ডিদের মডেলিং এ যাব তখন এগুলো আমার সব লাগবে। আপাতত আমরা জাস্ট হচ্ছে এই জিনিসগুলো মানে ক্যাপাসিটেন্স প্যারাসিটিক ক্যাপাসিটেন্সের ডেফিনেশন শিখবো। নেক্সট আমরা শিখবো হচ্ছে ইউনিট ট্রানজিস্টরের ডেফিনেশন। আচ্ছা, সো এখন আমরা চলে যাই হচ্ছে ইউনিট ট্রানজিস্টরের ডেফিনেশনে। আচ্ছা, তো একটা মসফেটের আমরা স্ট্রাকচার জানি যে আমার মসফেটের স্ট্রাকচার থাকে এরকম। এটা আমার হচ্ছে কি থাকে, ড্রেনার সোর্স রিজন থাকে। আমরা যদি এটাকে 3 to 3D করে আঁকতে চাই তাহলে আমার একটু এরকম দেখতে হয়। ওকে, সো এই যে মাঝের যে রিজনটা থাকে এখানে কি থাকে, আমার গেট থাকে, মানে অক্সাইড থাকে, তার উপর আমার হচ্ছে এখানে গেট থাকে। সো এই যে অক্সাইডের যে উইথ বা আপনার গেটের যে উইথ এটাকে আমরা নাম দিই হচ্ছে ডাব্লিউ। আর এই যে গেটের যে লেন্থ, ঠিক আছে, এটাকে আমরা নাম দিই হচ্ছে লেন্থ এল, চ্যানেল লেন্থ। ওকে, সো একটা মসফেটের প্রপার্টি, আপনারা তো হচ্ছে 250 তে মসফেটের কারেন্টের ইকুয়েশন পড়ছেন। মসফেটের কারেন্টের ইকুয়েশন কি ছিল আপনার? কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভি ওভার ড্রাইভ স্কোয়ার, তাই না? তার মানে কি আমরা একটা মসফেটের প্রপার্টি কেমন হবে সেটা ডিপেন্ড করে ডাব্লিউ বাই এল এর উপরে। ঠিক আছে, এই মসফেটের রেজিস্ট্যান্সের ভ্যালু কেমন হবে, এই মসফেটের ক্যাপাসিটেন্সের ভ্যালু কি হবে, মানে আমরা তো বললাম যে মসফেটের সাথে তিনটা ক্যাপাসিটেন্স থাকবে, বাট এই ক্যাপাসিটেন্সটার ভ্যালু কত হবে এগুলো সবই ডিপেন্ড করে বেসিক্যালি ডাব্লিউ আর এল এর উপরে। ওকে, মসফেটের রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে সেটাও ডিপেন্ড করে ডাব্লিউ বাই এল এর উপরে, ক্যাপাসিটেন্স কত হবে সেটাও ডাব্লিউ আর এল এর উপর ডিপেন্ড করে। সো কারেন্টের ভ্যালু কিরকম হবে সেটাও আপনার ডাব্লিউ আর এল এর উপর ডিপেন্ড করে। মানে ওভারঅল একটা মসফেটের যত প্রপার্টি আছে সবই আসলে আমরা কন্ট্রোল করতে পারি ডাব্লিউ আর এল দিয়ে। ওকে, আচ্ছা, এখন বাই ডিফল্ট আপনাদের আমার যে স্মলেস্ট, আমার তো এখানে একটা এল আছে এখানে একটা ডাব্লিউ আছে, তো আমরা আসলে চাইলেই ইচ্ছা মতো এল আর ডাব্লিউ চুজ করতে পারি না। আমার এল আর ডাব্লিউ এর মধ্যে একটা রিলেশন থাকতে হয়। ওকে, সো সেই রিলেশনটা কি, যে আমার এল মানে ডাব্লিউ এর ভ্যালু লোয়েস্ট হতে পারবে 2L। ওকে, এই যে আমার চ্যানেল লেন্থ সেটা কি আমার এল, আর চ্যানেল উইথ যেটা সেটা হচ্ছে ডাব্লিউ। সো আমার ডাব্লিউ এর ভ্যালু লোয়েস্ট হতে পারে 2L, এবং একটা ট্রানজিস্টরে যদি ডাব্লিউ এর ভ্যালু 2L এর সমান হয় সেই ট্রানজিস্টরটাকে আমরা বলি ইউনিট ট্রানজিস্টর। ওকে, বোঝা গেছে? সো আমাদের বেসিক্যালি আমরা কি বললাম যে আমাদের ট্রানজিস্টরে মানে এই সব প্রপার্টি ডিপেন্ড করে ডাব্লিউ আর এল এর উপরে, এবং ডাব্লিউ আর এল আমি চাইলে ইচ্ছা মতো ভ্যালু নিতে পারি না। আমার ডাব্লিউ এর ভ্যালু অবশ্যই এল এর সাথে ডিপেন্ডেন্ট বা রিলেটেড হইতে হবে। সো ডাব্লিউ এর যে লোয়েস্ট ভ্যালু সেটা হতে পারে 2L। ওকে, সো আমার এল যাই হোক না কেন, এল যদি 10 ন্যানোমিটার হয় তাহলে ডাব্লিউ এর লোয়েস্ট ভ্যালু হতে পারবে 20 ন্যানোমিটার। এবং যে ট্রানজিস্টরটাতে এই রিলেশনটা মেনটেন করে যে ডাব্লিউ এর ভ্যালু 2L, ট্রানজিস্টরটাকে আমরা বলি হচ্ছে ইউনিট ট্রানজিস্টর। সো একটা এনমস এ যদি ডাব্লিউ এর ভ্যালু 2L হয় তাহলে সেটাকে আমরা বলবো ইউনিট এনমস, তখন সেটা ইউনিট এনমস। ওকে, সেম ভাবে যদি আমার একটা পিমস এ ডাব্লিউ এর ভ্যালু 2L হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিট পিমস। ওকে, সো এখন এই ইউনিট পিমসটা কেন দরকার বা ইউনিট ট্রানজিস্টরটা কেন দরকার? এটা হচ্ছে লোয়েস্ট লোয়েস্ট সাইজ, মানে এল এর লোয়েস্ট সাইজ বলতে এমন না যে আপনার এল এর ভ্যালু মানে ধরেন এল যে কোনো কিছু হতে পারে, আপনি তো এল 10 ন্যানোমিটার ইউজ করতে পারেন, 5 ন্যানোমিটার ইউজ করতে পারেন, বাট এল যেটাই ইউজ করেন না কেন তার জন্য ডাব্লিউ লোয়েস্ট হতে পারবে 2L। সো আমার
2L হবে সেটাকে আমরা বলবো ইউনিট ট্রানজিস্টর। এবং ডাব্লিউ এর অ্যালাউড ভ্যালু হচ্ছে এরকম 2L, 4L, 6L, 8L, 10L। সো আর এই ডাব্লিউটা হইতে হবে এল এর ইভেন নাম্বার অফ ইভেন মাল্টিপল। ওকে, সো আমার হচ্ছে এই ডাব্লিউটাকে হইতে হয় এল এর ইভেন মাল্টিপল। বুঝে গেছে? আমরা যে কোনো, আচ্ছা এগুলা ল্যামডা লিখছি, সরি। সো বেস আমাদের অ্যালাউড, আমরা যখন একটা ট্রানজিস্টর বিল্ড করব, আমার হচ্ছে প্রত্যেকটা ট্রানজিস্টর একটা প্রসেস টেকনোলজি থাকে। আপনারা যখন হচ্ছে ধরেন আপনারা যখন কিনেন, ফোন যখন কিনেন বা ল্যাপটপ যখন কিনেন, তখন আমরা কি করি, প্রসেসর চেক করি। সো প্রসেসর যখন আপনারা চেক করেন, প্রসেসর দেখেন কি যে ন্যানোমিটার, কত ন্যানোমিটার টেকনোলজিটা দেখেন না। কিছু প্রসেসর দেখবেন এখন নতুন যে অ্যাডভান্স প্রসেসর গুলো আসছে, সেগুলো 3 ন্যানোমিটার, 2 ন্যানোমিটার, এগুলোও লেখা থাকে যে আপনার এটা 3 ন্যানোমিটার টেকনোলজির বানানো। বাট কমনলি আমরা যেগুলো ইউজ করি সেগুলো ধরেন 5 ন্যানোমিটার বা 6 ন্যানোমিটার হয়। এটা আসলে কি ইন্ডিকেট করে, এই যে 5 ন্যানোমিটার টেকনোলজি বা 6 ন্যানোমিটার টেকনোলজি, এই জিনিসটা ইন্ডিকেট করে যে আপনার ওই প্রসেসরে যে মসফেট গুলো ইউজ হয়েছে, সেই মসফেট গুলোর গেট লেন্থ হচ্ছে 5 ন্যানোমিটার। ওকে, সো আপনাকে যদি বলা হয় যে একটা 5 ন্যানোমিটার টেকনোলজির প্রসেসর, তার মানে ওই প্রসেসরে যতগুলা মসফেট আছে সবগুলার একটা মানে প্রসেসর বা একটা চিপের যতগুলা মসফেট আছে সবগুলা গেট লেন্থ আসলে সেম হয়। তো আপনাকে যখন বলা হবে 5 ন্যানোমিটার টেকনোলজি, তখন সেটা বাই ডিফল্ট ইন্ডিকেট করবে যে আপনার ওই প্রসেসরে যতগুলা মসফেট ইউজ করা আছে প্রত্যেকটার গেট লেন্থ হচ্ছে 5 ন্যানোমিটার। সো গেট লেন্থ তো 5 ন্যানোমিটার হবে, তার মানে এল এর ভ্যালুটা কি ফিক্স, এলটাকে আর আমরা চেঞ্জ করব না। তাহলে আমরা যদি মসফেটের প্রপার্টি চেঞ্জ করতে হয়, তাহলে আমি চেঞ্জ করব হচ্ছে ডাব্লিউ। এখন ডাব্লিউ আমি চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো না, ডাব্লিউ এর ভ্যালু গুলো হইতে হবে এল এর ইভেন মাল্টিপল। সো এটা যদি একদম ডিরেক্ট 2L হয়, মানে ইভেন মাল্টিপল মানে কি, আপনার শুরু হতে হবে কি থেকে, 2L থেকে, কারণ আপনার এল তো গেট লেন্থ, ডাব্লিউ হইতে হবে এল এর 2 ইভেন মাল্টিপল। তাহলে ডাব্লিউ কি হতে পারবে, 2L, 4L, 6L, 8L, 10L, 12L, এরকম হইতে পারে। সো যেটাতে 2L আছে, ঠিক আছে, সেটাই কি আপনার স্মলেস্ট। সো ওই ট্রানজিস্টরটাকে আমরা বলি হচ্ছে ইউনিট ট্রানজিস্টর। এখন ইউনিট ট্রানজিস্টরের সাথে অন্য যে কোনো ট্রানজিস্টরের ডাব্লিউ এর যে রেশিও, সেটাকে আমরা বলি হচ্ছে কে। ওকে, সো ধরেন আপনার একটা মসফেট আছে যেটাতে আপনার ডাব্লিউ ইউজ করছেন 4L, আর ইউনিট ট্রানজিস্টরে আপনার হচ্ছে ডাব্লিউ হওয়ার কথা কত, 2L। তাহলে আপনার ডিভাইড করলে কত পাওয়া যাচ্ছে, 2। তাহলে ওই ট্রানজিস্টরের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 2, এটার অ্যাসপেক্ট রেশিও 2। বুঝে গেছে? সো আমি যদি বলি যে আমার একটা মসফেট বিল্ড করলাম, আমি একটা মসফেট বিল্ড করতেছি যার অ্যাসপেক্ট রেশিও 2, তার মানে কি ইন্ডিকেট করবে যে ইউনিট ট্রানজিস্টরের থেকে ওই ট্রানজিস্টরের উইথ ডাবল। তাহলে ইউনিট ট্রানজিস্টরের উইথ কত হয়, 2L, তাহলে ওই মসফেটের উইথ হবে 4L। এখন আমি যদি বলি যে একটা মসফেটের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 3, আমি বললাম আমার একটা মসফেটের অ্যাসপেক্ট রেশিও 3, তাহলে ওই মসফেটের উইথ কত। ওকে, সো আমরা কি বলছি যে অ্যাসপেক্ট রেশিওটা ইন্ডিকেট করে যে আমার যে ট্রানজিস্টরটা আসছে সেই ট্রানজিস্টরের উইথ আর ইউনিট ট্রানজিস্টরের উইথের রেশিও। ইউনিট ট্রানজিস্টরের উইথ কত হয়, 2L, এটার ভ্যালু কত, 3। তাহলে আপনার ডাব্লিউ এর ভ্যালু কত হবে, 6। ওকে, সো এই অ্যাসপেক্ট রেশিওটা বেসিক্যালি আপনার হচ্ছে যে ট্রানজিস্টরটা ইউজ করতেছেন সেই ট্রানজিস্টরের উইথ ডিভাইডেড বাই ইউনিট ট্রানজিস্টরের উইথ, এবং ইউনিট ট্রানজিস্টর উইথ মানে কি সেটা কত হবে, 2L হবে। ওকে, সবাই বুঝতে পারছেন? তাহলে আমরা তিনটা জিনিসের ডেফিনেশন শিখলাম এখানে। ফার্স্ট হচ্ছে ইউনিট ট্রানজিস্টর কি, এরপরে হচ্ছে আমাদের ইউনিট এনমস কি, ইউনিট পিমস কি, এবং এরপর আমরা দেখলাম অ্যাসপেক্ট রেশিও। এখন আমরা আরেকটা জিনিসের ডেফিনেশন শিখবো যেটাকে আমরা বলতেছি ল্যামডা। এই ল্যামডার ভ্যালু বেসিক্যালি হয় L/2। ল্যামডার ভ্যালু হয় L/2। ল্যামডার ভ্যালু L/2 মানে কি, তাহলে এল এর ভ্যালু কত হবে, 2 ল্যামডা হবে। এল এর ভ্যালু 2 ল্যামডা হবে। আর ইউনিট ট্রানজিস্টরের জন্য তাহলে ডাব্লিউ এর ভ্যালু হবে 4 ল্যামডা। যেহেতু উইথ কি হয়, 2L হয়, সো ইউনিট ট্রানজিস্টরের এল হচ্ছে 2 ল্যামডা, ডাব্লিউ হচ্ছে 4 ল্যামডা। এখন ল্যামডাটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনারা যখন কোশ্চেন দেখবেন, কোশ্চেন আসলে খেয়াল করে দেখবেন যে কোশ্চেনে এল স্পেসিফাই করা থাকে না, কোশ্চেনে অলওয়েজ ল্যামডা স্পেসিফাই করা থাকে। আপনারা যখন ম্যাথ দেখবেন, দেখবেন যে আপনার কোশ্চেনে ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে। সো আমাদের কি করতে হবে, ল্যামডা থেকে আমাদের হচ্ছে করতে হবে, এলটা ক্যালকুলেট করতে হবে। ওকে,
সো আমাদের এই ল্যামডা আমরা হচ্ছে যেটা দেওয়া থাকবে কোশ্চেনে, এল এর ভ্যালু কত হবে? 2 ল্যামডা হবে। এটা ইউনিভার্সাল, এল অলওয়েজ কত হবে? 2 ল্যামডাই হবে। আপনার ল্যামডা যাই থাকুক না কেন, আপনার অ্যাসপেক্ট রেশিও যাই হোক না কেন মসফেটের, আমি বললাম যে একটা মসফেট আছে যেটার ল্যামডার ভ্যালু হচ্ছে 10 ন্যানোমিটার। ওকে, অ্যাসপেক্ট রেশিও ধরেন আমি বললাম 5। ঠিক আছে, সো এখানে অ্যাসপেক্ট রেশিও কি আছে সেটার উপর ডিপেন্ড করবে কি? উইথ। আপনার ল্যামডা 10 ন্যানোমিটার মানে কি এল এর ভ্যালু কত হবে? 20 ন্যানোমিটার হবে। এখন এই অ্যাসপেক্ট রেশিও 5 মানে কি? যে আপনি যে ট্রানজিস্টরটা ইউজ করছেন সেই ট্রানজিস্টরের উইথ হচ্ছে ইউনিট ট্রানজিস্টরের উইথের 5 টাইমস। ইউনিট ট্রানজিস্টরের উইথ কত হয়? 12 হয়। তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত হবে? বেসিক্যালি 10 এল। তাহলে এল যদি 20 হয় তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত হবে? 200। বুঝে গেছে? সো অ্যাসপেক্ট রেশিও হচ্ছে আমার উইথ এর সাথে রিলেটেড। এলটা আর এল হচ্ছে অলওয়েজ কত হবে? 2 ল্যামডা হবে। ওকে, মানে আপনার কোশ্চেনে যে ল্যামডাটা দেওয়া থাকবে এল এর ভ্যালু অলওয়েজ 2 ল্যামডা হবে। এখন ডাব্লিউ কত হবে সেটা ডিপেন্ড করবে আপনার অ্যাসপেক্ট রেশিও কি আছে। যদি আমি বলতাম ইউনিট ট্রানজিস্টর হলে ডাব্লিউ কত হবে? 12 হবে। আর যদি অ্যাসপেক্ট রেশিও বলা হয়, অ্যাসপেক্ট রেশিও যা থাকবে 12 কি সেটা কি জাস্ট 12 এর সাথে মাল্টিপ্লাই হবে। অ্যাসপেক্ট রেশিও 2 বলা থাকলে আপনার উইথ কত হবে? 4 ল্যামডা। অ্যাসপেক্ট রেশিও 3 বলা হলে কত হবে? 6 ল্যামডা। এভাবে ইনক্রিজ করবে। ওকে, ক্লিয়ার? ইউনিট ট্রানজিস্টরের ডেফিনেশন দেন অ্যাসপেক্ট রেশিও ডেফিনেশন, এগুলো সবাই বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম একটা কোশ্চেন, ডাব্লিউ ইকুয়াল টু কে ইন্টু 12, এটা হচ্ছে ডাব্লিউ সূত্র, ফর্মুলা? মানে এটা হচ্ছে, হ্যাঁ, মানে আপনার এর কে মানেই হচ্ছে আপনার অ্যাসপেক্ট রেশিও, এবং অ্যাসপেক্ট রেশিও আপনার ইন্ডিকেট করে যে আপনার যে মসফেটটা ইউজ করছেন সেই মসফেটের উইথটা ইউনিট ট্রানজিস্টরের উইথের কত টাইমস। সো ইউনিট ট্রানজিস্টরের উইথ কত? 12 না? 12, হ্যাঁ। সো আপনার কি হবে? ডাব্লিউ হবে কে টাইমস 12। আমি যদি বলি অ্যাসপেক্ট রেশিওর ভ্যালু 1, তার মানে কি আপনার উইথ ডিরেক্টলি কত হবে? 12 হবে। তার মানে কি সেটা ইউনিট ট্রানজিস্টর। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম ল্যামডাটা কি, এটা তো ক্লিয়ার হলো না। ল্যামডার ডেফিনেশন এটাই, ল্যামডার ভ্যালু হচ্ছে L/2। মানে আপনার কোশ্চেনে অলওয়েজ এল স্পেসিফাই করা থাকে না, কোশ্চেনে ল্যামডা স্পেসিফাই করা থাকে। ল্যামডাকে আমরা বলি প্রসেস প্যারামিটার। হ্যাঁ, ওকে, ওটাই ল্যামডাকে বলা ওটাই হয় ওটাই প্রসেস জিজ্ঞাসা প্যারামিটার। ওটাই জিজ্ঞাসা করছে যে মানে এটার ডেফিনেশন এটা যে এটা L/2। মানে সরাসরি এই কথাটাই লেখা থাকবে যে প্রসেস প্যারামিটার এরকম হ্যাঁ, এতে। আপনার আচ্ছা ল্যামডা হিসেবেই লেখা থাকবে কোশ্চেনে যে ল্যামডার আচ্ছা ভ্যালু এত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো তাহলে আপনারা তো এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এখন আমরা একটু চলে যাই আমাদের অ্যাকচুয়াল যে পড়াশোনা ডিলে সেটাতে। এই জিনিসগুলো জাস্ট আমার হচ্ছে ইনিশিয়াল ডেফিনেশন হিসাবে লাগবে। ওকে, সো এখন আমরা ডিলে, অ্যাকচুয়াল যে ডিলে সেটাতে চলে যাই। ওকে, সো ডিলে বোঝার জন্য আমরা শুরু করব হচ্ছে একদম বেসিক একটা সিমস ইনভার্টার দিয়ে। ঠিক আছে, সো একদম বেসিক একটা সিমস ইনভার্টারটা আমরা এখানে চুজ করলাম। এখন এই যে একটা সিমস ইনভার্টার আছে, সিমস ইনভার্টার কেসে একটা এনমস আর একটা পিমস। তো আমরা যখন এই এনমস পিমসটা পড়ছি, মানে আমরা যখন একটা সিমস ইনভার্টার পড়ছি, তখন আমরা আসলে কিভাবে শিখছি যে আমার মসফেট কাজ করে সুইচ হিসাবে, তাই না? যে আমি যদি এখানে ইনপুটে জিরো দেই, ইনপুটে জিরো দিলে কি হবে? আমার পিমসটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। পিমসটা শর্ট হয়ে গেলে আপনার আউটপুটটা ভিডিডির সাথে কানেক্টেড হয়ে যাবে। আবার ইনপুটে যদি আমি 5 ভোল্ট দেই, তখন কি হয়? এনমস, আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন একটা মসফেট কি শর্ট হয়ে যেতে পারে? মানে আপনি মসফেটের স্ট্রাকচার তো আমরা পড়ছি, মসফেট কিভাবে কাজ করে আমরা জানি। সো প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, প্র্যাকটিক্যালি আমরা আসলে একটা মডেল বা সিম্পলিফাইড ভার্সন হিসেবে পড়তেছি যে আমি জিরো দিলে পিমসটা শর্ট হয়ে যায়, আউটপুট ভিডিডি হয়ে যায়। 5 দিলে এনমস শর্ট হয়ে যায়, আউটপুট গ্রাউন্ড হয়ে যায়। বাট প্র্যাকটিক্যালি তো এটা আসলে পসিবল না। প্র্যাকটিক্যালি আসলে কি হয়? যখন আমি পিমস এর গেটে যখন 0 ভোল্ট দিচ্ছি, পিমস এর গেটে আসছে 0 ভোল্ট, এটা কি আমার সোর্স। পিমস এর সোর্সে আসছে ভিডিডি। সো আপনার কি একটা গেট সোর্স ভোল্টেজ আসতেছে।
গেট সোর্স ভোল্টেজ আছে, এখানে একটা ড্রেন সোর্স ভোল্টেজ আছে। সো কি হবে, মসফেটটা টার্ন অন হবে এবং মসফেটটা কি করবে, একটা কারেন্ট ফ্লো করবে, এখান দিয়ে আমরা একটা কারেন্ট ফ্লো করবে। এবং এই যে একটু আগে আমরা প্যারাসিটিক ক্যাপাসিটেন্সের ডেফিনেশন শিখছি, তার মানে কি আমার এখানে অবশ্যই একটা কি থাকবে, ক্যাপাসিটর থাকবে না? এটাকে ধর আমি লিখলাম সিএল বা লোড ক্যাপাসিটর। এখানে কত ক্যাপাসিটেন্সের ভ্যালু হবে আমরা সেটা জানি না, বাট অবশ্যই কি এখানে মসফেট আছে, দুইটা মসফেট আছে, দুইটা মসফেটের সাথে কয়টা করে ক্যাপাসিটর আছে, তিনটা করে ক্যাপাসিটর আছে। তো আপনি যদি ইনপুটে 0 ভোল্ট দেন, আপনার এনমস এর গেটেও 0 ভোল্ট আছে, পিমস এর গেটেও 0 ভোল্ট আছে। এখন এনমস এর গেটেও 0, সোর্সেও 0, এনমসটা কি থাকবে, অফ হবে। সো এনমস এর ভিতর দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো করবে না। সো কি হবে, পিমসটা অন হয়ে যাবে, পিমস এর ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। সেই কারেন্টটা কি করবে, পিমস দিয়ে ফ্লো হয়ে এই যে প্যারাসিটিক ক্যাপাসিটেন্সটা আসছে, এই প্যারাসিটিক ক্যাপাসিটেন্সটাকে চার্জ করবে। চার্জ করে করে এটা কোথায় নিয়ে যাবে, ভিডিডি তে নিয়ে যাবে। সো আপনার আউটপুটে কি আসবে, ভিডিডি আসবে। বোঝা গেছে? আবার যখন আমি ইনপুটে 5 ভোল্ট দিব, তখন আসলে কি হবে, পিমসটা তো অফ হয়ে যাবে। কারণ পিমস এর গেট সোর্স ভোল্টেজ মানে 5 বলতে এখানে ভিডিডি আর কি। যখন আমি গেটে 5 মানে ভিডিডি মানে 5 চিন্তা করেন আর কি। তো যদি আমি গেটে ভিডিডি দিয়ে দেই, তখন কি হচ্ছে, পিমস এর গেট সোর্স ভোল্টেজ হয়ে যায় 0, পিমসটা হয়ে যাবে অফ, এনমস এর গেট সোর্স ভোল্টেজ হয়ে যাবে 5, এনমস হয়ে যাবে অন। তখন এনমস এর ভিতর দিয়ে কি করবে, কারেন্ট ফ্লো করবে। সেই কারেন্টটা কিভাবে ফ্লো করবে, এই যে ক্যাপাসিটরটা চার্জ হয়েছিল ভিডিডি তে, এই ক্যাপাসিটরটা এখন এনমস দিয়ে ডিসচার্জ করবে। সেটা কারেন্ট ফ্লো করবে এবং ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে আউটপুটে কত চলে আসবে, 0 ভোল্ট চলে আসবে। ওকে, সো আমার কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এনমস পিমস কেউই শর্ট হয়ে যায় না। প্র্যাকটিক্যালি কি হয়, আমার ওই যে প্যারাসিটিক যে ক্যাপাসিটেন্সটা থাকে, ওই প্যারাসিটিক ক্যাপাসিটেন্সটা কি হয়, চার্জ হয়। একবার চার্জ হয়, চার্জ হয়ে আউটপুট ভোল্টেজ কি হয়, ভিডিডি হয়। আর একবার ডিসচার্জ হয়, ডিসচার্জ হয়ে আউটপুট ভোল্টেজটা 0 হয়। এখন এই যে ক্যাপাসিটর চার্জ বা ডিসচার্জ, এটা কি ইনস্ট্যান্টলি হয়, হয় না তো। আমার ক্যাপাসিটর চার্জ বা ডিসচার্জ হতে আমার কি লাগে, কিছুটা সময় লাগবে, অবশ্যই কিছুটা সময় লাগবে। সো এই সময়টার জন্যই বেসিক্যালি আমার একটা ডিলে অ্যারাইজ। ওকে, সো আমরা যদি বের করতে চাই যে আপনার ডিলে কত হচ্ছে, মানে আপনি ইনপুটে 5 ভোল্ট দিলে সাথে সাথে কিন্তু আউটপুটে 0 ভোল্ট আসবে না, কিছুটা সময় লাগবে। সময়টা কি, ক্যাপাসিটর ডিসচার্জ হতে কতটুকু সময় লাগে সেটা। সো আমরা যদি বের করতে চাই যে ডিলে কতটুকু হবে, তাহলে বেসিক্যালি আমাদের কি বের করতে হবে, ক্যাপাসিটরের ডিসচার্জ টাইমটা বের করতে হবে। এখন আপনাদের যদি মনে থাকে, আপনারা 250 তে পড়ছেন যে ক্যাপাসিটরের চার্জিং বা ডিসচার্জিং টাইম হয় 5 টাও, এবং টাওয়ের ভ্যালু কত হয়, আরসি। টাওয়ার ভ্যালুটা কি হয়, আরসি। ওকে, ক্যাপাসিটরের চার্জিং বা ডিসচার্জিং টাইম হয় হচ্ছে আমাদের 5টা এবং টাওয়ার ভ্যালু হয় আরসি। সো আমরা যদি এই মানে ইনভার্টারটা ডিলে এস্টিমেট করতে চাই, তাহলে বেসিক্যালি আমার কি লাগবে, এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের ভ্যালুটা লাগবে। আর এই যে মসফেট আছে, এই মসফেটের রেজিস্ট্যান্স কত হবে সেটা লাগবে। ওকে, সো আমি যদি এই মসফেটের রেজিস্ট্যান্স কত হয় সেটা বের করতে পারি, এবং এই মসফেটের এই ক্যাপাসিটেন্সটা কত হচ্ছে সেটা বের করতে পারি, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো, ডিলে কতটুকু হবে সেটা আমরা এস্টিমেট করতে পারবো। ওকে, সো এই যে একটু আগে আমরা হচ্ছে ক্যাপাসিটেন্সটা পড়ে আসছি, এবং তারপর আমরা ইউনিট ট্রানজিস্টরের ডেফিনেশন শিখে আসছি। এই জিনিসটার মেইন পারপাস হচ্ছে এটা, যে আমরা ডিলে এস্টিমেট করতে এই জিনিসগুলা লাগবে। এখন ক্যাপাসিটেন্স পড়লাম সেটা তো বুঝলাম, এখন ইউনিট ট্রানজিস্টরের ডেফিনেশন কেন শিখছি এটা তো আমরা এখনো বুঝি নাই। আচ্ছা, এই যে আর এবং সি, এই দুইটাই যখন আমরা ট্রানজিস্টরের ডেফিনেশন বলতেছিলাম, তখনই বললাম না যে আমার মসফেটের ক্যাপাসিটেন্সের ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু, কারেন্টের ভ্যালু সবকিছুই ডাব্লিউ আর এল এর উপর ডিপেন্ড করে। সো অটোমেটিকলি তার মানে কি, আপনার ডাব্লিউ আর এল এর রেশিওটা যদি চেঞ্জ হয়, আর আর সি এই ভ্যালুগুলোও চেঞ্জ হয়ে যাবে। সো আপনার মসফেটের অ্যাসপেক্ট রেশিও কি সেটার উপর ডিপেন্ড করবে যে মসফেটের আর এবং সির ভ্যালুটা কত হবে। ওকে, সো এই জিনিসটা জানার জন্য আমরা যে ইউনিট ট্রানজিস্টর ডিফাইন করছি, এরপর অ্যাসপেক্ট রেশিওটা ডিফাইন করছি। ওকে, সো এখন আমরা একটু দেখবো যে ইউনিট ট্রানজিস্টরের রেসপেক্টে ইউনিট ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স কত হয়, এবং ইউনিট ট্রানজিস্টরের রেসপেক্টে আপনার বাকি মসফেট, আমার যদি একটা মসফেটের অ্যাসপেক্ট রেশিও হয় কে, তাহলে তার হচ্ছে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হবে। ওকে, আচ্ছা, তো সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, সো আমরা ডিফাইন করব হচ্ছে ইউনিট ট্রানজিস্টর দিয়ে, কারণ ইউনিট ট্রানজিস্টরটাই কি আমার সব থেকে লোয়েস্ট সাইজ পসিবল, এবং আমরা বাকি ট্রানজিস্টরটাকে কি করতে পারি, ইউনিট ট্রানজিস্টরের রেসপেক্টে এক্সপ্রেস করতে পারি না, কারণ লেন্থ তো সবগুলোর সেমই হবে, উইথটা কি হবে, জাস্ট কে টাইমস হবে। আমার অ্যাসপেক্ট রেশিও যদি হয় কে, উইথটা তার কে টাইমস হয়ে যাবে। সো আমি যদি ইউনিট ট্রানজিস্টর রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স কে ডিফাইন করি, তাহলে আমি সেই ওয়াইজ বাকিগুলোর রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সও বের করতে পারবো। তো ইউনিট এনমস এর রেজিস্ট্যান্স কে আমরা ডিফাইন করি আর দিয়ে,
ইউনিট এনমস এর যে ক্যাপাসিটেন্স এটাকে আমরা ডিফাইন করি সি দিয়ে। ওকে, সো একটা ইউনিট এনমস এর রেজিস্ট্যান্স হচ্ছে আর, একটা ইউনিট এনমস এর ক্যাপাসিটেন্স হচ্ছে সি। ওকে, আচ্ছা এখন আমার ধরেন মসফেটটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে কে এন। মসফেটের অ্যাসপেক্ট রেশিও যদি হয় কে এন, রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে যায় আর বাই কে এন। রেজিস্ট্যান্সের ভ্যালু হয় আর বাই কে এন, ক্যাপাসিটেন্সের ভ্যালু হয়ে যায় কে এন টাইমস সি। আচ্ছা এটা কেন হচ্ছে, এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই আপনার অ্যাসপেক্ট রেশিও কে এন মানে কি? আপনার মসফেটটার উইথ কি? ইউনিট ট্রানজিস্টর উইথের কে এন টাইমস না? আর রেজিস্ট্যান্স আপনারা ছোটবেলায় পড়ছেন, রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? রো এল বাই এ, তাই না? সো রো এল বাই এ মানে কি? রো এল, আপনার এ মানে কি? এরিয়া, এরিয়া মানে কি? উইথ টাইমস লেন্থ। সো আপনার এল দুইটা কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যাচ্ছে। সো আপনার আলটিমেটলি থাকতেছে রো বাই ডাব্লিউ। রো তো কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট মানে কি? আর প্রপোর্শনাল টু কি? 1/w। তাহলে কি হচ্ছে? রেজিস্ট্যান্স উইথ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমি উইথ যদি কে টাইমস করে দেই, আপনার রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? কে টাইমস ডিক্রিজ করবে না? বুঝতে পারছেন? ইউনিট এনমস এর উইথ যদি হয় ডাব্লিউ, যার অ্যাসপেক্ট রেশিও কে, তার উইথ কত? কে ডাব্লিউ। তাহলে আপনার উইথ কি করলাম আমি? কে টাইমস ইনক্রিজ করলাম। তাহলে উইথ কে টাইমস ইনক্রিজ করলে রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে? কে টাইমস ডিক্রিজ করবে। তাহলে আমার ইউনিট এনমস রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে যে ট্রানজিস্টরের অ্যাসপেক্ট রেশিও কে এন, তার উইথ রেজিস্ট্যান্স কত হবে? আর বাই কে এন। ওকে, বুঝতে পারছেন? এটুকু কি সবাই বুঝতে পারছেন? ম্যাম গেমটা আরেকবার বলা যাবে? আচ্ছা, কেনটা তো শুরুতেই বললাম যে আপনার কেন মানে কে, আমরা আগে অ্যাসপেক্ট রেশিওকে ডিফাইন করছি কি দিয়ে? কে দিয়ে। এখন জাস্ট কে এর জায়গায় কে এন লিখছি। এটা এনমস, তো এনমস এর জন্য আমি কে এন লিখছি, নাথিং এলস। এই কেটা কি ছিল? আপনার ইউনিট ট্রানজিস্টরের উইথের সাথে আপনার যে মসফেটটা আছে সেই উইথের রেশিও। তাহলে আপনার ইউনিট মানে কে 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 এন এর ভ্যালু যদি 2 হয়, তার মানে আপনার উইথ কত? 2 টাইমস 12। মানে এই 2টা ইন্ডিকেট করতে কিসে আর কি, যে আপনার যে ট্রানজিস্টরটা আপনি ইউজ করতেছেন তার উইথ ইউনিট ট্রানজিস্টর উইথ এর ডাবল। তাহলে আমি যদি উইথ ডাবল করি, রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে না? এই যে রেজিস্ট্যান্স কি আমার উইথ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না? জি 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 তাহলে আমি যদি উইথ ডাবল করি, আমার রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। জি ম্যাম, বুঝতে তাহলে আমি পেরেছি। উইথ যদি এন মানে কে এন টাইমস ইনক্রিজ করি, আমার উইথ যদি ইউনিট মানে আমার ইউনিট ট্রানজিস্টর রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে ইউনিট ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স আর হইলে, তাহলে আমার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে যার কে এন, তাহলে তার রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? আর বাই কে এন হওয়া উচিত। কারণ ইউনিট ট্রানজিস্টরের উইথ কি? 12, অ্যাসপেক্ট রেশিও কে এন মানে কি? তার উইথ হচ্ছে কে এন টাইমস 12। তাহলে আমি উইথ যদি কে এন টাইমস ইনক্রিজ করি, রেজিস্ট্যান্স কি করবে? কে এন টাইম ডিক্রিজ করবে। জি ম্যাম। বুঝে গেছে? তাহলে আমার রেজিস্ট্যান্সটা কত হবে? আর বাই কে। তাহলে আমার একটা ইউনিট এনমস রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে যে এনমস এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে কে এন, তার রেজিস্ট্যান্স কত হবে? আর বাই কে এন। ওকে, আচ্ছা এখন আসি ক্যাপাসিটেন্সে। ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি ছিল? ক্যাপাসিটেন্সের ফর্মুলা ছিল এপসাইলন এ বাই এল। তাহলে সেম ভাবে যদি আমরা এ মানে কি? ডাব্লিউ ইন্টু এল, তাহলে এপসাইলন ইন্টু ডাব্লিউ ইন্টু এল ডিভাইডেড বাই হচ্ছে এল। তাহলে এল কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। তাহলে এপসাইলন ইন্টু ডাব্লিউ, এপসাইলন তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কি লেখা যায়? সি ইজ প্রপোর্শনাল টু ডাব্লিউ। তার মানে কি? ক্যাপাসিটেন্স উইথ এর সাথে কি? প্রপোর্শনাল। তাহলে আমি উইথ যদি ইনক্রিজ করি, ক্যাপাসিটেন্সও কি করবে? ইনক্রিজ করবে। তো আমি উইথ কে এন টাইমস করে ফেলছি, তাহলে ক্যাপাসিটেন্সও কি হয়ে যাবে? কে এন টাইমস হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম রিলেশন, যে আমার যদি আমার হচ্ছে কি হয়, উইথ যদি এন টাইমস হয়ে যায়, তাহলে আমার ক্যাপাসিটেন্স কি হয়ে যাবে?
আমার মানে উইথ কেন টাইমস হলে আমার ক্যাপাসিটেন্সও কেন টাইমস হয়ে যাবে, আর উইথ যদি হচ্ছে আমার কেন টাইমস হয় তাহলে আমার রেজিস্ট্যান্স কি হয়ে যাবে, কেন টাইমস ডিক্রিজ করবে। ওকে, সেটা তাহলে আমার মাথায় রাখতে হবে যে আমার রেজিস্ট্যান্সের সাথে অ্যাসপেক্ট রেশিও রিলেশনটা হচ্ছে ইনভার্স। আমার অ্যাসপেক্ট রেশিও যদি কেন টাইমস হয় তাহলে আমার উইথ হবে আর বাই কেন, মানে আরটা কি ইউনিট ট্রানজিস্টরের উইথ, সরি ইউনিট ট্রানজিস্টর রেজিস্ট্যান্স, আর মানে হচ্ছে ইউনিট এনমস রেজিস্ট্যান্স, সি মানে হচ্ছে ইউনিট এনমস এর ক্যাপাসিটেন্স। ওকে, সো আমার কেএন যদি আমার অ্যাসপেক্ট রেশিও হয় কেএন, তাহলে তার মানে কি আমি উইথটাকে কেএন টাইমস ইনক্রিজ করছি, সো রেজিস্ট্যান্স কি হবে, কেএন টাইমস ডিক্রিজ করবে, সো রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে যাবে আর বাই কেএন। আর ক্যাপাসিটেন্সটা কি হবে, কেএন টাইমস ইনক্রিজ করবে, সো ক্যাপাসিটেন্সের টাই ভ্যালুটা হয়ে যাবে কেএন টাইমস সি। ওকে, এইটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা আসি ইউনিট পিমস। এখন আপনাদের তো মনে হইতে পারে যে আমার ইউনিট পিমস এর জন্য তো সেমই হওয়া উচিত, ইউনিট পিমস এর জন্য রেজিস্ট্যান্স হওয়া উচিত আর ক্যাপাসিটেন্স হওয়া উচিত সি, আর যদি আমার অ্যাসপেক্ট রেশিও হয় কেপি তাহলে আগের মতো রিলেশন হওয়ার কথা, আমার এটা হয়ে যাবে আর বাই কেপি, ক্যাপাসিটেন্স হয়ে যাবে কেপি টাইমস সি। ওকে, বাট এখানে একটু ক্যাচ আছে, ইউনিট পিমস এর যে রেজিস্ট্যান্সটা, ইউনিট পিমস রেজিস্ট্যান্সটাই হবে 2R। ইউনিট পিমস রেজিস্ট্যান্স আর হয় না, ইউনিট পিমস রেজিস্ট্যান্স হয় 2R। ওকে, এখন ইউনিট পিমস রেজিস্ট্যান্স কেন আর না হয়ে 2R হচ্ছে এই জিনিসটা একটু বুঝতে হবে। তো এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, আমার একটা মসফেটের কারেন্ট, ঠিক আছে, আমার কারেন্ট যদি চিন্তা করেন আই, আই এর ভ্যালু আপনারা জানেন যে কিউ বাই টি, তাই না? একদম ছোটবেলায় একদম বেসিক ডেফিনেশন আমরা শিখছি যখন আমরা ছোটবেলায় পড়ছি যে আমার হচ্ছে একটা, আমার কারেন্টের ডেফিনেশন কি, ইউনিট টাইমে কতটুকু চার্জ ফ্লো করতেছে, তাই না? ইউনিট টাইমে কতটুকু চার্জ ফ্লো করে সেটাই হচ্ছে কারেন্টের ডেফিনেশন। ওকে, সো এখানে আসলে তাহলে আমার ইলেকট্রনের ভেলোসিটি যদি বেশি হয় কারেন্ট কি হবে, বেশি হবে, ইলেকট্রনের ভেলোসিটি যদি কম হয় কারেন্ট কি হবে, কম হবে। তো এনমসে আমার চার্জ ক্যারিয়ার কি থাকে, ইলেকট্রন, পিএমসে চার্জ ক্যারিয়ার থাকে হোল, এবং এই ইলেকট্রনের যে মোবিলিটি সেটা হোলের মোবিলিটির দ্বিগুণ হয়। ওকে, ইলেকট্রনের যে মোবিলিটি সেটা হোলের মোবিলিটির দ্বিগুণ হয়। মোবিলিটি মানে কি, কত ফাস্ট মুভ করতে পারে, সো ইলেকট্রন যে স্পিডে মুভ করতে পারে সেটা হোলের স্পিডের ডাবল। ওকে, তার মানে কি হোল স্লোয়ার, এবং আমার পি মসে কারেন্ট ফ্লো করে হয় কার জন্য, হোলের জন্য, এন মসে কারেন্ট ফ্লো হয় আমার ইলেকট্রনের জন্য। তার মানে আপনার এন মসে মানে এন মসের কারেন্ট ফ্লোটা কি হবে, হোলের কারেন্ট মানে পি মসের কারেন্ট ফ্লোর ডাবল হবে, ভেলোসিটি ডাবল। মোবিলিটি ইন্ডিকেট করে যে আপনার কত ফাস্ট মুভ করতে পারে, সো মোবিলিটি ডাবল হওয়া মানে ভেলোসিটিও ডাবল। ওকে, তার মানে কি ইলেকট্রনের ভেলোসিটি হোলের ভেলোসিটি ডাবল। এখন ইলেকট্রনের ভেলোসিটি যদি হোলের ভেলোসিটি ডাবল হয় তার মানে কি ইলেকট্রনের দিয়ে কারেন্ট ফ্লো, হোলের দিয়ে কারেন্ট ফ্লো কি হবে, ডাবল হবে। বুঝাইতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমার ইলেকট্রন দিয়ে কারেন্ট ফ্লো যদি হোল দিয়ে কারেন্ট ফ্লো ডাবল হয় তাহলে হোলের রেজিস্ট্যান্স কি ইলেকট্রনের রেজিস্ট্যান্সের ডাবল না? আপনার কারেন্ট ফ্লোটা কি মোবিলিটির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, কারেন্ট ফ্লো যদি মোবিলিটির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় রেজিস্ট্যান্সটা কি হবে, মোবিলিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না? রেজিস্ট্যান্স বেশি হলে তো কারেন্ট কমে, এটা বুঝতে পারছেন? রেজিস্ট্যান্স কি কারেন্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না? আপনার রেজিস্ট্যান্স বাড়লে তো কারেন্ট কমে, রেজিস্ট্যান্স বাড়লে যদি কারেন্ট কমে তাহলে মোবিলিটির সাথে রেজিস্ট্যান্সের রিলেশনটা কি হবে, ইনভার্স হবে। মোবিলিটি বেশি হলে রেজিস্ট্যান্স কি হবে, কম হবে। মোবিলিটি কম হলে রেজিস্ট্যান্স কি হবে, বেশি হবে। বোঝা যায়? আচ্ছা, তাহলে যেহেতু এন মসের মোবিলিটি পি মসের থেকে ডাবল, তার মানে এন মসের রেজিস্ট্যান্স কি পি মসের হাফ না? ইয়েস ম্যাম। এন মসের মোবিলিটি যেহেতু পি মসের ডাবল, রেজিস্ট্যান্স কি হবে, উল্টা রিলেশন হবে। তার মানে আমার পি মসের যেটা রেজিস্ট্যান্স সেটা কি হবে, এন মসের রেজিস্ট্যান্সের ডাবল হবে। ওকে, উল্টা রিলেশন। আপনার এন মসের মোবিলিটি কি পি মসের ডাবল, তাহলে পি মসের রেজিস্ট্যান্স কি হবে, এন মসের ডাবল হবে। সো ইউনিট এন মসের রেজিস্ট্যান্সটাকে আমরা ডিফাইন করছি কি দিয়ে, আর দিয়ে, তাহলে ইউনিট পি মসের রেজিস্ট্যান্সটা কি হবে, 2R। ওকে, বোঝা গেছে?
তাহলে আমার অ্যাসপেক্ট রেশিও যদি কেপি হয় তাহলে রেজিস্ট্যান্সটা কত হয়ে যাবে 2R/কেপি। ওকে, আর ক্যাপাসিট্যান্সের সাথে মোবিলিটির কোনো সম্পর্ক নাই, সো ইউনিট এনমস ইউনিট পিমস দুইটার জন্য ক্যাপাসিট্যান্সের ভ্যালু সেম সি। ক্লিয়ার এ পর্যন্ত সবাই? জি ম্যাম। এটুকু বুঝতে পারছেন? এগুলা কিন্তু ভালো মতো বুঝতে হবে, কারণ এগুলা বুঝতে না পারলে আপনারা পরে সব উল্টাপাল্টা করবেন। আচ্ছা, তাহলে এটা যদি বুঝতে পারেন তাহলে এখন বলেন তো, যদি আমি লিখি, আমি তো বললাম যে আমার নর্মালি আমরা হচ্ছে ওয়েফার বা মসফেট বা চিপ যাই বলেন না কেন আমরা বানাই হচ্ছে সিলিকন দিয়ে। সিলিকনের জন্য এই রিলেশনটা হোল্ড করে। সিলিকনের জন্য মিউএন এর ভ্যালু হচ্ছে 2 মিউপি। এই জন্য আপনার ইউনিট পিমস রেজিস্ট্যান্স হচ্ছে ইউনিট এনমস রেজিস্ট্যান্সের ডাবল। এখন আমি যদি বলি যে আপনি যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছেন সেটা গ্যালিয়াম নাইট্রাইড এবং ওর জন্য মিউএন এর ভ্যালু 3 মিউপি। এখন বলেন তো এখানে কি তাহলে 2R/কেপি থাকবে? না, 3R কেপি হবে। 3R হয়ে যাবে কেন? হুম। কারণ আপনার মোবিলিটি এনমস রেজিস্ট্যান্স যেহেতু এনমস এর মোবিলিটি যেহেতু পিমস রেজিস্ট্যান্স এর 3 টাইমস, তার মানে পিমস এর রেজিস্ট্যান্সটা কি হবে এনমস রেজিস্ট্যান্স এর 3 টাইমস। সো আমার ইউনিট পিমস রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? 3R হয়ে যাবে। তাহলে অ্যাসপেক্ট রেশিও যদি কেপি হয় তাহলে তার রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? 3R/কেপি হয়ে যাবে। ওকে, সো এটা খেয়াল রাখতে হবে। কোশ্চেনে যদি আপনাকে কিছু মেনশন না করা থাকে, ইন দ্যাট কেস আমরা বাই ডিফল্ট কি ধরে নিব যে ম্যাটেরিয়ালটা সিলিকন। সো তখন ইউনিট পিমস রেজিস্ট্যান্স হবে 2R, অ্যাসপেক্ট রেশিও কেপি হলে রেজিস্ট্যান্স হবে 2R/কেপি। বাট কোশ্চেনে যদি পার্টিকুলারলি মেনশন করা থাকে যে আপনার মিউএন ইকুয়ালস টু 3 মিউপি, তখন কিন্তু ইউনিট পিমস রেজিস্ট্যান্সটা 2R থাকবে না, ইউনিট পিমস রেজিস্ট্যান্সটা তখন হয়ে যাবে 3R। এবং তখন তাহলে অ্যাসপেক্ট রেশিও কেপি হলে রেজিস্ট্যান্সটা কত হয়ে যাবে? 3R/কেপি। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? Yes, এটুকু ma'am. সবাই বুঝতে পারছেন? Yes, ma'am. আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়াবেন। আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? তাহলে আমার মিউএন আর মিউপির যে রিলেশনটা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ইউনিট পিমস রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। আর ইউনিট পিমস রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয় তার মানে অ্যাসপেক্ট রেশিও কেপি হলে রেজিস্ট্যান্স কত হবে সেটাও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম, সিলিকন বললে 2R ধরবো, হ্যাঁ, আর কিছু না সিলিকন বললে হলে এই 3R। রিলেশনটা ট্রু যে মিউএন এর ভ্যালু 2 মিউপি। আর আমরা যদি অন্য কোনো ম্যাটেরিয়াল বলি তাহলে সেক্ষেত্রে তো আমরা রিলেশনটা দিয়েই দেবো যে মিউএন ইকুয়ালস টু কত মিউপি হবে, সেই অনুযায়ী আপনি পিমস এর রেজিস্ট্যান্সটা কত হবে সেটা ক্যালকুলেট করে নেবেন। ঠিক আছে? ইয়েস ম্যাম, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স এগুলো কত হবে সেই রিলেশনটাও বুঝে গেলাম। তাহলে এখন আমরা চলে আসবো ডিলে এস্টিমেশনে। ওকে, এবং এই ডিলে এস্টিমেশনের জন্য আমরা শুরু করব ওই একটা সিম্পল ইনভার্টার দিয়ে। ওকে, তো আচ্ছা ধরেন আমি কোশ্চেন বলতেছি, আমি আপনাকে কোশ্চেন বললাম যে হচ্ছে এস্টিমেট দ্য ডিলে অফ আ সিমস ইনভার্টার। আচ্ছা, এস্টিমেট দ্য ডিলে অফ আ সিমস ইনভার্টার দ্যাট হ্যাজ ইকুয়াল রাইজ অ্যান্ড ফল টাইম।
সো এটা আপনার কোয়েশ্চেন, যে একটা সিমস ইনভার্টারের ডিলে আপনাকে এস্টিমেট করতে হবে যেটা রাইজ এবং ফল টাইম ইকুয়াল। এখন রাইজ এবং ফল টাইম ইকুয়াল বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, so আমরা একটু উপরে যাই। এই যে সিমস ইনভার্টারটা আমরা এখানে ড্র করে যদি 0 ভোল্ট দিই, তাহলে কি হবে? আমার পিমসটা অন হবে। পিমসটা অন হয়ে কি করবে? আমার পিমস দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, করে ক্যাপাসিটরটাকে চার্জ করবে। ওকে, সো বেসিক্যালি কি হচ্ছে, আপনি ইনপুটে দিচ্ছেন 0 ভোল্ট, ইনপুটে আছে 0 ভোল্ট, আউটপুটেও তো শুরুতে আপনার 0 ভোল্টই থাকবে, এবং সেটা কি হবে? ধীরে ধীরে চার্জ হবে, হয়ে হয়ে সে 5 ভোল্টে রিচ করবে। ওকে, সো এই যে আউটপুটের ভ্যালুটা 0 থেকে চার্জ হয়ে 5 ভোল্টে যে রিচ করলো, এটাকে আমরা বলতেছি কি? তার রাইজ টাইম। কেন? কারণ সে কি করতেছে? 0 থেকে 5-এ রাইজ করতেছে। ওকে, সো এটাকে আমরা বলতেছি রাইজ টাইম। সো যখন রাইজ হচ্ছে তখন সে চার্জ হচ্ছে কি? চার্জিং ফেজে। সো সে বেসিক্যালি কি করতেছে? এই পিমসটা দিয়ে চার্জ হচ্ছে। সো আপনার শুরুতে এটার আউটপুট ভোল্টেজ 0 ছিল, আপনি ইনপুটে এখানে 0 ভোল্টেজ দিলেন, এই পিমসটা অন হয়ে গেল, এই পিমসের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলো, করে ক্যাপাসিটরটাকে চার্জ করে আপনার আউটপুটটাকে 5 ভোল্টে নিয়ে গেল। সো এই যে টাইমটা যে লাগবে সেটাকে আমরা বলতেছি রাইজ টাইম। ওকে, আচ্ছা, আমরা ইনপুটে যদি আবার 5 ভোল্ট দেই, তখন কি হবে? আমার পিমসটা অন হয়ে যাবে। পিমসটা অন হয়ে কি করবে? আমি যে ইনপুটটাতে আপনি কি করলেন, এখন 5 ভোল্ট দিয়ে দিলেন, আউটপুট এখন কি হবে? 5 ভোল্ট ছিল, বাট আপনি ইনপুটে 5 ভোল্ট দিচ্ছেন, সো কি হবে? এখন এই এনমসটা অন হয়ে যাবে, সো ক্যাপাসিটরটা কি করবে? ডিসচার্জ করবে, ডিসচার্জ করে ওর ভোল্টেজটাকে ধীরে ধীরে 5 ভোল্ট থেকে 0-তে নিয়ে আসবে। তাহলে এখন আউটপুটটা কি করতেছে? ফল করতেছে। ওকে, সো এই যে আমার শুরুতে কি হয়েছিল? 0 থেকে 5-এ রাইজ করছে, এটাকে আমরা বলতেছি রাইজ টাইম, এটাতে যতক্ষণ লাগবে। আর এই যে আউটপুটটা কি হচ্ছে? আপনার ধীরে ধীরে ফল করতেছে, এটাকে আমরা বলতেছি ফল টাইম। ওকে, আচ্ছা, আচ্ছা, সো বেসিক্যালি তাহলে কি হবে? যে আমাদের হচ্ছে যখন আমার ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, ক্যাপাসিটরের যে চার্জিং যে টাইমটা, সেটাকে আমরা বলতেছি রাইজ টাইম, সেটা হচ্ছে আমার রাইজ টাইম। আর ক্যাপাসিটরের যে ডিসচার্জ টাইমটা, সেটা আপনার হবে হচ্ছে ফল টাইম। ওকে, এখন তাহলে আপনার ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, সেম ক্যাপাসিটরটাই তো, সেম ক্যাপাসিটরটাই কি হচ্ছে? চার্জ হচ্ছে, সেম ক্যাপাসিটরটাই ডিসচার্জ হচ্ছে। চার্জিং টাইম ডিসচার্জিং টাইম দুটাই ডিপেন্ড করে কার উপরে? আরসির উপরে না? এখন সি তো ফিক্সড, চার্জিং এর টাইমেও যে ক্যাপাসিটর, ডিসচার্জিং এর টাইমেও তো সেই ক্যাপাসিটরটাই। সো বেসিক্যালি চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইম ডিপেন্ড করবে কার উপরে? এই আর এর ভ্যালুর উপরে। সো আমি যদি চাই যে আমার চার্জিং টাইম আর ডিসচার্জিং টাইম ইকুয়াল হোক, তাহলে বেসিক্যালি আমার কি ইকুয়াল করতে হবে? এনমস এর রেজিস্ট্যান্স আর পিমস এর রেজিস্ট্যান্সটাকে ইকুয়াল করতে হবে, তাই না? বুঝতে পারছেন? এটুকু ক্লিয়ার? ম্যাম আরেকবার বলবেন? আচ্ছা, আচ্ছা, আমি এখানে আরেকবার হচ্ছে সিমস ইনভার্টারটা ড্র করি। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন আরসি ডিলে মডেল করব। এখন আপনাকে কি বলা হয়েছে? ডিলে এস্টিমেট করতে বলা হয়েছে না? সো আমরা ডিলেটা এস্টিমেট করব, এবং এই ডিলেটা আমরা এস্টিমেট করব হচ্ছে আরসি ডিলে মডেল দিয়ে। সো এতক্ষণ ধরে আমরা যা শিখছি সেগুলো তো আমরা আরসি দিয়ে শিখলাম। ওকে, সো আমরা শিখবো হচ্ছে আরসি ডিলে মডেল। সো আরসি ডিলে মডেল আমরা স্টেপ বাই স্টেপ একটু আগাই। তো আরসি ডিলে মডেলের আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে সিমস সার্কিটটাকে ড্র করা। তো আপনাকে কি বলা হয়েছে? এটা সিমস ইনভার্টারের ডিলে এস্টিমেট করতে বলা হয়েছে না? তাহলে আমরা কি করব? শুরুতে আমার ফার্স্ট কাজ হবে সিমস ইনভার্টারের সার্কিটটাকে ড্র করে নেওয়া। সো আমরা সিমস ইনভার্টারের সার্কিটটাকে ড্র করব। আচ্ছা, সো এখানে আমার একটা সিমস ইনভার্টারকে আমরা ড্র করে নিলাম। এটা আমার একটা সিমস ইনভার্টার। আচ্ছা, এখন এই যে সিমস ইনভার্টারটা আসছে, এই সিমস ইনভার্টারটার সাইজ আমরা জানি না। মানে সিমস ইনভার্টারে এই যে আমার পিমস আছে, আর একটা পিমস আছে, একটা এনমস আছে, এই পিমস এবং এনমস গুলোর সাইজ কত হবে সেটা আমরা জানি না। ঠিক আছে, সাইজ মানে কি? যে ডাব্লিউ আর এল এর ভ্যালু গুলো কত হবে? এল তো ফিক্সড, আমরা তো জানি যে আমরা এল চেঞ্জ করি না, আমরা চেঞ্জ করি ডাব্লিউ। এখন ডাব্লিউ এর ভ্যালু গুলো কত হবে, পিমস এরটা কত হবে, এনমস এরটা কত হবে, সেটা আমরা জানি না। আমরা কিন্তু মানে কিছুই জানি না, আমরা জাস্ট সিমস সার্কিটটাকে ড্র করছি। সো আমরা
শুরুতে আননোন ভ্যালু অ্যাসাইন করব, যে আমরা ধরলাম যে এই যে পিমসটা আছে, এই পিমসের অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে কেপি, আর এই যে এনমসটা আছে, এই এনমসটার অ্যাসপেক্ট রেশিও আছে হচ্ছে কেএন। সো আমরা ফার্স্ট স্টেপ হবে আমরা জাস্ট সিমস সার্কিটটাকে ড্র করে নিব। সো আমরা একটা সিমস সার্কিট ড্র করে নিলাম। আচ্ছা, এবং সিমস সার্কিটটাতে তো আমি তো এখন ট্রানজিস্টর গুলোর সাইজ জানি না, আই হ্যাভ নো আইডিয়া যে আমার ট্রানজিস্টরের সাইজ গুলো কত হবে। সো আমি জাস্ট সুন্দর মতো এটাকে আননোন ভ্যালু বসায় রাখলাম, কেপি আর কে। ওকে, আচ্ছা, সেকেন্ড স্টেপ হবে কেপি আর কেনটা ফাইন্ড আউট করা। এখন কেপি আর কেনটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? কেপি আর কেনটা আমি ফাইন্ড আউট করব এই যে ক্লুটা দেওয়া আছে, এই ক্লুটা ইউজ করে, যে এই যে ইনভার্টারটা আছে, এই ইনভার্টারটার রাইজ করবো। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমরা একটু আগেই বললাম যে আমার আসলে কি হবে, যে আমার এই যে ক্যাপাসিটর, আমার এখানে যে আউটপুটে যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা কি করবে? চার্জ হবে। চার্জ হবে কোনটা দিয়ে? পিমস দিয়ে। ওকে, এবং যখন আপনার রাইজিং টাইম মানে কি? যখন আপনার 0 থেকে 5 ভোল্ট হবে। সো 0 থেকে 5 ভোল্ট মানে কি আপনার এই টাইমে কি হবে? চার্জ হবে। ওকে, এবং এই চার্জিং টাইমটা কি হবে? পিমস এর রেজিস্ট্যান্স ইনটু লোড ক্যাপাসিটেন্স। আচ্ছা, এরপরে আপনি যখন ইনপুটে 5 ভোল্ট দিবেন তখন ক্যাপাসিটরটা কি করবে? ডিসচার্জ হবে। ডিসচার্জ হলে কি হবে? আউটপুটটা 5 থেকে 0-তে নেমে যাবে। ওকে, এবং এই ডিলেটা ডিপেন্ড করবে কার উপরে? এনমস এর রেজিস্ট্যান্স এবং লোড ক্যাপাসিটেন্সের উপরে। ঠিক আছে, আমার ক্যাপাসিটরের চার্জিং টাইম, ডিসচার্জিং টাইম বোথ ডিপেন্ড করে কার উপরে? আরসির উপরে না? আমরা কি জানি আমাদের চার্জিং টাইম হোক, ডিসচার্জিং টাইম হোক, সেটার ভ্যালু কত হয়? 5 টাউ হয়, এবং টাউ এর ভ্যালু কত হয়? আরসি হয়। সো এই যে আমার ইনপুটটা মানে আউটপুটটা যে 0 থেকে 5 হবে, তখন 0 থেকে 5 হচ্ছে কিভাবে? এই পিমস দিয়ে কারেন্ট ফ্লো করছে এবং ক্যাপাসিটর, তাহলে আরপিসিএল, এটার এটার উপর ডিপেন্ড করবে আপনার রাইস টাইম। আর এদিকে আমার ডিসচার্জ হবে কি দিয়ে? এনমস দিয়ে না? ডিসচার্জ হবে এনমস দিয়ে। তাহলে আপনার ফল টাইমটা ডিপেন্ড করবে কার উপরে? এনমস রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে। তাহলে যে আর এন সিএল, এটার উপর ডিপেন্ড করবে কি? ফল টাইম। এখন দুইটাই তো আপনার সিএলটা কমন, দুইটার ভিতরে কি সিএলটা কমন না? সো আপনি যদি চান রাইস টাইম আর ফল টাইম ইকুয়াল হোক, রাইস টাইম আর ফল টাইম ইকুয়াল হোক, তাহলে বেসিক্যালি কি করতে হবে আপনার? পিমস এর রেজিস্ট্যান্স আর এনমস এর রেজিস্ট্যান্স কি হতে হবে? ইকুয়াল হইতে হবে না? রাইস টাইম ফল টাইম ইকুয়াল মানে কি? আরপিসিএল ইকুয়ালস টু আরএনসিএল। ম্যাম সিএল যে সিএল তো বাদ। সো যে বেসিক্যালি এই যে এবং ফল টাইম, সেটা অ্যামাউন্ট হলো কিতে, যে আপনার আরপি আর আরএন কি হবে? ইকুয়াল হবে। বোঝা গেছে? জি ম্যাম, এখানে কোশ্চেনটা আরপি আর হচ্ছে আরএনটা কি হবে? ইকুয়াল হবে। এখন হচ্ছে কোশ্চেনটা যেটা হলো সেটা হচ্ছে যে একটা ইনভার্টার যখন ডিজাইন করা হয় হুম, অ্যাক্রস বোথ টাইপ অফ এনমস কি হচ্ছে আপনার ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটিভ লোড যেটা সেটা কি সেম থাকে? এটা তো টোটাল ক্যাপাসিটিভ লোড, এটা তো এই নোডের টোটাল লোডটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তো এই নোডের টোটালটা, মানে এটা তো এনমস এর বা পিমস এর আলাদা আলাদা না, দুইটা অ্যাড হ্যাঁ করে হ্যাঁ যেটা হ্যাঁ, পাবেন সেটা। বুঝতে পারছি বুঝতে পারছি, মানে আচ্ছা এটা আচ্ছা। আপনার আউটপুট নোড না, এখানে হুম যতগুলা হুম, ক্যাপাসিটর থাকবে সবগুলো তো অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ সবগুলা চার্জ হয়ে তো আপনার টোটাল আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হবে। জি জি, বুঝতে পারছি। সো এটা সেমই থাকবে। বুঝতে পারছেন? সো তাহলে এই যে আপনাকে বলা হলো ইকুয়াল রাইজ এবং ইকুয়াল ফল টাইম করতে হবে। সো এই যে ক্লুটা দেওয়া হলো, এই ক্লুটা আপনার অ্যামাউন্ট হলো কিসে? ইকুয়াল রাইজ এবং ইকুয়াল ফল টাইমের জন্য কি লাগবে? আরপির ভ্যালু কি লাগবে? আরএন লাগবে। ঠিক আছে, এখন আরপির ভ্যালু আরএন করতে গেলে এখন আমরা কি করব? আচ্ছা, সো আরপি আর আরএন তো ইকুয়াল করতে হবে বুঝলাম। এখন কোনটা কি হবে সেটাই তো আমরা জানি না। আমি আরএন কে কত ধরবো, আরপি কে কত ধরবো? আচ্ছা, এখন বলেন তো আরএন এর লোয়েস্ট ভ্যালু কত হতে পারে? মানে আরপি আরএন দুইটারই লোয়েস্ট ভ্যালু কত হতে পারে? আর না? আপনার একটা ট্রানজিস্টর কি ইউনিট ট্রানজিস্টরের থেকে ছোট করা যায়? আপনার একটা ট্রানজিস্টরকে তো ইউনিট ট্রানজিস্টরের থেকে তো আসলে ছোট করা যায় না। সো বেসিকলি আমরা কি ধরবো? আরএন এর ভ্যালু ধরবো হচ্ছে আর। ওকে, সো আরএন এর ভ্যালু আমরা ধরবো হচ্ছে আর। তাহলে আরএন এর ভ্যালু যদি আর হয়, তাহলে কেএন এর ভ্যালু কত হবে বলেন তো? 1 হবে না? বুঝাতে পারছি?
আমার তো কন্ডিশন হচ্ছে আরপি আর আরএন কে ইকুয়াল ধরতে হবে, ওকে। এবং আমরা বেস হিসেবে অলওয়েজ এনমসটাকে ইউজ করবো। তাহলে আমি এনমস এ যদি ইউনিট ট্রানজিস্টর নেই, এনমস এ যদি আমি একটা ইউনিট ট্রানজিস্টর ইউজ করি, তাহলে আপনার হচ্ছে এই আরএন এর ভ্যালু কত আসতেছে? আর আসতেছে না? জি। আরএন এর ভ্যালু যদি আর হয়, কে এর ভ্যালু কত হবে? 1 না? এটা তো ইউনিট ট্রানজিস্টর। ইউনিট ট্রানজিস্টর রেজিস্ট্যান্স কত হয়? আর হয়। সো আপনার তাহলে কে এর ভ্যালু কত হবে? 1 হবে না? এটা বোঝেন নাই? ইউনিট ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স কত? আর। সো আপনার এখানে কি আছে? একটা এনমস আছে। এই এনমসটার রেজিস্ট্যান্স যদি আর হয়, কে এর ভ্যালু কত হবে? 1 হবে না? ওটাকে তো ইউনিট ট্রানজিস্টরই হইতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে আমার কে এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। কে এর ভ্যালু হচ্ছে আমার 1। তাহলে আমার আর এন এর ভ্যালু যদি আর হয়, কে এর ভ্যালু হবে 1। এখন আরপির ভ্যালুও কত হইতে হবে? আর হইতে হবে। আচ্ছা, এখন আরপির জন্য আমরা কি জানি? আরপির রেজিস্ট্যান্স আমরা এখানে কি ধরছি? ওর অ্যাসপেক্ট রেশিও যদি কেপি হয়, একটা পিমসের রেজিস্ট্যান্স, পিমসের অ্যাসপেক্ট রেশিও যদি কেপি হয়, তার রেজিস্ট্যান্স কত হয়? 2R বাই কেপি হয় না? ইয়েস ম্যাম। তাহলে 2R বাই কেপির ভ্যালু যদি আর হয়, কেপির ভ্যালু কত হবে? 2 হবে। বোঝা গেছে? সিম্পল ক্যালকুলেশন। হ্যাঁ বুঝতে পারছি। আপনার একটা পিমসের অ্যাসপেক্ট রেশিও যদি কেপি হয়, তার রেজিস্ট্যান্স কত হবে? 2R বাই কেপি। একটু আগে আমরা ডেফিনেশন শিখছি যে আমার একটা পিমসের রেজিস্ট্যান্স মানে অ্যাসপেক্ট রেশিও যদি কেপি হয়, তার রেজিস্ট্যান্স হয় 2R বাই কেপি এবং ক্যাপাসিট্যান্স হয় কেপি টাইমস সি। সো আমার তাহলে এটার অ্যাসপেক্ট রেশিও আমরা ধরে নিছি কেপি, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? 2R বাই কেপি। এবং এই পার্টিকুলার প্রবলেমের জন্য আমরা দেখলাম যে আমার এই 2R বাই কেপির ভ্যালু হইতে হবে আর। সো কেপির ভ্যালু কত হইতে হবে? 2। ওকে। তাহলে আমার সেকেন্ড স্টেপ আমরা কি ক্যালকুলেট করলাম? কে এন আর কেপি। তাহলে এখানে আমার এই যে কন্ডিশনটা দেওয়া ছিল যে ইকুয়াল রাইজ এবং ফল টাইম, এই কন্ডিশনটা ইউজ করে আমরা কি পাইলাম? যে কে এন এর ভ্যালু হচ্ছে 1 আর কেপির ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে? সো আমার দুইটা স্টেপ ডান। আমি ফার্স্ট স্টেপে কি করছি? সিমস সার্কিটটাকে ড্র করছি। সেকেন্ড স্টেপে আমরা কি করছি? কে এন এবং কেপির ভ্যালু। সিমস সার্কিটটা আমরা শুরু মসফেট গুলোর সাইজ কত হবে সেটা জানতাম না। সো এই যে আমার ক্লু দেওয়া ছিল, রাইজ এবং ফল টাইমের ক্লু দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি বের করছি যে আমার 2, কে এন এর ভ্যালু হবে 1। ওকে। কেপি এর ভ্যালু হবে 2, কে এন এর ভ্যালু হবে হচ্ছে 1। ওকে। সো এটা আমরা বের করে ফেললাম। আচ্ছা, এটা বের করার পরের স্টেপ হচ্ছে আমরা ক্যাপাসিটর ড্র করব। ওকে। এটার পরের স্টেপ হচ্ছে আমার ক্যাপাসিটর ড্র করতে হবে। সো আমরা শুরুতে ডেফিনেশন শিখছি যে আমার প্রত্যেকটা মসফেটে হচ্ছে 3টা ক্যাপাসিটর থাকে: গেট ক্যাপাসিটর, ড্রেন ক্যাপাসিটর, সোর্স ক্যাপাসিটর। সো আমরা যেটা করব, আমরা এই 3টা ক্যাপাসিটরকে এখন ড্র করে দিব। ওকে। সো এটা হচ্ছে পিএমওস এর জন্য গেট ক্যাপাসিট্যান্স। সেম ভাবে আমি এখানে ড্র করব এর জন্য সোর্স ক্যাপাসিট্যান্স, এখানে ড্র করব পিএমওস এর জন্য। সেম ভাবে আমার এনমস এর জন্য ক্যাপাসিট্যান্স থাকবে। তিনটা করে ক্যাপাসিটর আমরা ড্র করলাম। তিনটা করে ক্যাপাসিটর থাকে, তো এখন আমরা ভ্যালু গুলা লিখব। আচ্ছা, এই যে এনমস, এই এনমস এর অ্যাসপেক্ট রেশিও কত? 1। তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হবে? শুধু সি হবে না? অ্যাসপেক্ট রেশিও মানে ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি হয়? কে এন টাইমস সি হয়। কে এন এর ভ্যালু যদি 1, আপনার ক্যাপাসিট্যান্স গুলো কত হবে? শুধু সি হবে। আর পিমস এর অ্যাসপেক্ট রেশিও কত? 2। তাহলে এই ক্যাপাসিট্যান্স গুলোর ভ্যালু কত হবে? 2সি। এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু গুলো হবে 2সি। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পিমস এর যে ক্যাপাসিট্যান্স গুলা, পিমস এর ক্যাপাসিট্যান্স গুলোর একটা টার্মিনাল, তো আপনি গেট ক্যাপাসিট্যান্স ড্র করতেছেন, একটা টার্মিনাল তো গেটে আছে, আর একটা টার্মিনাল থাকবে ভিডিডি তে, আর একটা টার্মিনাল থাকবে ভিডিডি তে। এখানে সেম, এটা পিমস এর সোর্স, একটা টার্মিনাল তো সোর্সে আছে, আর একটা থাকবে ভিডিডি তে। ওকে। এখানে আমাদের ড্রেন, একটা টার্মিনাল ড্রেনে আছে, আর একটা কোথায় আছে? ভিডিডি তে। কারণ আমরা ক্যাপাসিট্যান্স গুলো যখন ডিফাইন করছিলাম, ক্যাপাসিট্যান্স কি ছিল? গেট বডি, ড্রেন বডি, সোর্স বডি। পিমস এর বডি ভিডিডি তে থাকে, পিমস এর বডিটা ভিডিডি তে থাকে। সো গেট বডি ক্যাপাসিট্যান্সটা কি থাকবে? গেট থেকে ভিডিডির ভিতরে থাকবে। ড্রেন বডি ক্যাপাসিট্যান্স থাকবে ড্রেন থেকে ভিডিডির ভিতরে। সোর্স বডি ক্যাপাসিট্যান্স থাকবে সোর্স থেকে ভিডিডির ভিতরে। আর এনমস এর জন্য বডি থেকে গ্রাউন্ডে।
এনমস এর বডি থাকে গ্রাউন্ডে। সো এনমস এর জন্য দেখেন গেট ক্যাপাসিটেন্সটা কোথায় আছে, গেট থেকে গ্রাউন্ডের ভিতরে। ড্রেন ক্যাপাসিটেন্সটা কোথায় আছে, ড্রেন থেকে গ্রাউন্ডের ভিতরে। সোর্স ক্যাপাসিটেন্সটা আছে সোর্স থেকে গ্রাউন্ডের ভিতরে। ওকে, সো এটা আমাদের থার্ড স্টেপ। তাহলে থার্ড স্টেপে আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা ট্রানজিস্টরে হচ্ছে 3টা করে ক্যাপাসিটেন্স দিয়ে দিব। ঠিক আছে, প্রত্যেকটা ট্রানজিস্টরে আমার 3টা করে ক্যাপাসিটেন্স আছে। মসফেট আমার একটা করে, আমার গেট বডি ক্যাপাসিটেন্স, ড্রেন বডি ক্যাপাসিটেন্স, সোর্স বডি ক্যাপাসিটেন্স। পিমসে আমি 3টা দিয়ে দিচ্ছি, গেট বডি, সোর্স বডি, ড্রেন বডি। এবং অ্যাসপেক্ট রেশিও কেপি হলে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হয়, কেপি টাইমস সি। সো এখানে যেহেতু অ্যাসপেক্ট রেশিও 2, এই ক্যাপাসিটেন্স গুলোর ভ্যালু আসছে 2c। সো আমি 3টা 2c ড্র করছি। সেম ভাবে আমরা এনমস এর জন্য দিয়ে দিছি 3টা ক্যাপাসিটেন্স, এবং এনমস এর যেহেতু অ্যাসপেক্ট রেশিও 1 ছিল, ক্যাপাসিটেন্স গুলো আসছে সি। ওকে, এবং আমার এই যে পিমস এর ক্যাপাসিটেন্স গুলো কি হবে, একটা টার্মিনাল তো যে টার্মিনালে থাকার কথা সেই টার্মিনালে থাকবে, আর একটা থাকবে ভিডিডি তে। আর এনমস এর গুলা আরেকটা টার্মিনাল থাকবে গ্রাউন্ডে। ওকে, সো এটা আমার স্টেপ 3। সো স্টেপ 3 তে আমরা কি করব, প্রত্যেকটা মসফেটের সাথে 3টা করে ক্যাপাসিটর ড্র করে দিব। ওকে, আচ্ছা, তাহলে স্টেপ 3 ডান। এখন আমরা যেটা করব, স্টেপ 4 এ যাব। তো স্টেপ 4 এ যেটা করতে হবে, স্টেপ 4 এ আমরা হচ্ছে ক্যাপাসিটর গুলাকে লাম্প টুগেদার করব। আমরা কিছু ক্যাপাসিটরকে বাদ দিব, কিছু ক্যাপাসিটরকে একসাথে করে ফেলবো। আচ্ছা, সো একসাথে কিভাবে করব, এই যে দেখেন, এই যে ক্যাপাসিটরটা, এই যে ক্যাপাসিটরটা আর এই ক্যাপাসিটরটা, দুইটা কোথায় আছে, সেম টার্মিনালে আছে না? দুইটা সেম টার্মিনালে আছে। সো আমরা এখানে দুইটা ক্যাপাসিটর ড্র না করে একটা ক্যাপাসিটর ড্র করব, যেটা হবে এই দুইটার সামেশন। সো আমরা এখন যেটা করব, তাহলে এই নোডের সাথে আমার দুইটা ক্যাপাসিটর ছিল, আমরা এই দুইটা ক্যাপাসিটরকে একসাথে করে একটা বানাই ফেলবো। সো আমার 2c আর c দুইটা মিলে আমি একসাথে লিখে ফেললাম 3c। ঠিক আছে, দুইটা মিলে আমি একসাথে লিখে ফেলবো 3c। আচ্ছা, সো এটা হচ্ছে লাম্প টুগেদার। লাম্প টুগেদার মানে কি, যে আমি সবগুলো ক্যাপাসিটরকে একসাথে করে ফেলবো। সো এখানেও দেখেন, এই যে ইনপুট টার্মিনাল, এই ইনপুট টার্মিনালে কয়টা ক্যাপাসিট্যান্স আছে, দুইটা। একটা এখানে আছে কত, 2c, এখানে আর একটা আছে c। সো এই দুইটাকেও আমরা লাম্প করে একটা বানাই ফেলবো। এখানেও আমি আর দুইটা ক্যাপাসিটর রাখবো না, দুইটা ক্যাপাসিটর না রেখে আমি একটা ক্যাপাসিটর রাখবো, যেটার ভ্যালু হবে 3c। সো এগুলাকে আমরা কি করলাম, লাম্প করলাম। যে আমার সেম নোডে যে ক্যাপাসিটর গুলো ছিল, সেগুলাকে আমরা মাল্টিপল ক্যাপাসিটর ড্র না করে আমরা সবগুলোকে অ্যাড করে একটা ক্যাপাসিটর বানাই ফেলবো। আচ্ছা, এরপরে আমরা কিছু ক্যাপাসিটর অমিট করতে পারি। কিভাবে, এই ক্যাপাসিটরটা যদি তাকায় দেখেন, এই ক্যাপাসিটরের দুইটা টার্মিনালে গ্রাউন্ডে কানেক্টেড। যদি ক্যাপাসিটর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই থাকে, দুইটা টার্মিনালে যদি গ্রাউন্ডেড থাকে, তার মানে কি এটা বেসিক্যালি শর্টেড হয়ে গেছে না? তার মানে কি এটা বাদ। সেম ভাবে এই যে 2c, এটা দেখেন দুইটা টার্মিনালে কোথায় কানেক্টেড, ভিডিডি তে কানেক্টেড। দুইটা টার্মিনালে যদি ভিডিডি কানেক্টেড হয়, তাহলে এটাও আমরা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। ওকে, সো আমরা কি করব, এর পরের স্টেপে গিয়ে আমরা এই দুইটা ক্যাপাসিটরকে অমিট করে দিই। সো নাই, এই ক্যাপাসিটর গুলো আমার নাই, শেষ। ওকে, এই ক্যাপাসিটর গুলো আমার নাই, আমার এখন এইটুকু থাকলো। তাহলে আমার ক্যাপাসিটর এখানে কি আছে, আমার ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 3c, আউটপুট ক্যাপাসিটেন্সও 3c। আচ্ছা, আর একটা স্টেপে বাকি আছে, ফাইনাল স্টেপে গিয়ে যেটা করব, আমরা এই যে মসফেট গুলো আছে, মসফেট গুলাকে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিব। আচ্ছা, তো এই যে পিমসটা আছে, এই পিমসের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 2, তাহলে রেজিস্ট্যান্স কত হবে, 2r/2 মানে r। তাহলে ওই যে পিমসটা ছিল, এই পিমসের জায়গায় আমি জাস্ট একটা রেজিস্ট্যান্স ড্র করব, যার ভ্যালু হচ্ছে r। সেম ভাবে এই যে এনমসটা আছে, এনমসের অ্যাসপেক্ট রেশিও কত, 1, তাহলে রেজিস্ট্যান্স কত হবে, r। ওকে, এবং ওর আউটপুট ক্যাপাসিট্যান্স কত, 3। ওকে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, আমার রাইজিং টাইমে আপনার টাউ এর ভ্যালু কত আসবে, 3rc। রাইজিং এর জন্য টাউ কত, 3rc। ফলিং এর জন্য টাউ কত, 3rc। ঠিক আছে, সো আপনাকে যদি ডিলে বের করতে দেওয়া হয়, ডিলে তাহলে কত আসবে, 15rc। রাইজিং দিলেও 15rc, ফলিং দিলেও 15rc। ওকে, সো এই যে আমার ফার্স্ট কন্ডিশন যেটা ছিল, যে রাইজ এবং ফল টাইম, এমন একটা ইনভার্টারের ডিলে এস্টিমেট করো যে রাইজ এবং ফল টাইম ইকুয়াল। ওকে, আচ্ছা, এবং এই যে ইনভার্টারটা আমরা পাইলাম, এই ইনভার্টারটাকে আমরা ইউনিট ইনভার্টার বলি। এই ইনভার্টারটাকে ইউনিট ইনভার্টারও বলা হয়। এটাকে ইউনিট ইনভার্টার বলার রিজন কি, এটার যে রাইজ নেটওয়ার্কের রেজিস্ট্যান্স কত, আর ফল নেটওয়ার্কের রেজিস্ট্যান্স কত, আর। ঠিক আছে, সো আপনার এটা রাইজ নেটওয়ার্কের রেজিস্ট্যান্স আর ফল নেটওয়ার্কের রেজিস্ট্যান্স আর, এই পার্টিকুলার রিজনে এটাকে ইউনিট ইনভার্টারও বলা হয়। সো আপনার কোশ্চেনে অনেক টাইমে দেখবেন যে হচ্ছে রাইজ রেজিস্ট্যান্স, ফল রেজিস্ট্যান্স, এগুলোর ভ্যালু দেওয়া আছে ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান।
অনেক টাইমে কোশ্চেন এইভাবে লেখা থাকে যে আপনি একটা ন্যান্ড গেটের ডিলে এস্টিমেট করেন যার রাইজ রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান। তার মানে কি ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্স কত? আর। ওকে, ইউনিট ইনভার্টারের রাইজ রেজিস্ট্যান্স আর হয়, ইউনিট ইনভার্টারের ফল রেজিস্ট্যান্সও আর হয়। ওকে, ক্লিয়ার? সো রাইজ রেজিস্ট্যান্স আর বানানোর জন্য কি করতে হয়? পিমস এর অ্যাসপেক্ট রেশিও দিতে হয় 2, আর ফল রেজিস্ট্যান্স আর বানানোর জন্য এনমস এর অ্যাসপেক্ট রেশিও দিতে হয় 1। ওকে, তাহলে এখন আমরা একটু আরসি ডিলে মডেলটা আরেকবার রিকাপ করে নিই। তাহলে আরসি ডিলে মডেলের আমার স্টেপ গুলা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কি করব? সার্কিট ড্র করব। আপনাকে যে সার্কিটের ডিলে এস্টিমেট করতে দিবে, আমরা ফার্স্ট কন্ডিশনটাই হবে আমরা সেই সার্কিটটার একটা সিমস সার্কিটটা ড্র করে ফেলবো। সিম্পল, ডান। সেকেন্ড স্টেপ কি হবে? আমরা ওই সিমস সার্কিটটা থেকে এরপর আমরা সিমস সার্কিটে যেটা ড্র করলাম সেই সার্কিটে তো আমি এনমস এর অ্যাসপেক্ট রেশিও, পিমস এর অ্যাসপেক্ট রেশিও কোনোটাই জানি না, বাট আমার কোশ্চেনে অবশ্যই এগুলোর জন্য ক্লু দেওয়া থাকবে। রাইজ রেজিস্ট্যান্স, ফল রেজিস্ট্যান্স কত হবে, ডিলে কত হবে, এগুলো আমার ক্লু দেওয়া থাকবে। তো সেখান থেকে আমার কি করতে হবে? অ্যাসপেক্ট রেশিও মানে আমার সাইজ গুলো ক্যালকুলেট করতে হবে। এনমস পিমস দুইটার জন্য আমরা কি করব? অ্যাসপেক্ট রেশিও চিন্তা করবো, অ্যাসপেক্ট রেশিওটা বের করে ফেলবো। থার্ড স্টেপ কি হবে? আমরা এনমস পিমস দুইটাতেই কি করব? ক্যাপাসিটর গুলো ড্র করে দিব। আমার প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কয়টা করে প্রত্যেকটা ট্রানজিস্টরে 3টা করে ক্যাপাসিটর থাকার কথা, সো আমরা ওই 3টা করে ক্যাপাসিটর ড্র করে দিব। ওকে, ফোর্থ স্টেপে গিয়ে আমরা কি করব? সব ক্যাপাসিটর গুলাকে লাম্প করব। ঠিক আছে, আমার একই নোডে যতগুলো ক্যাপাসিটর থাকবে সবগুলোকে আমরা অ্যাড করে সিঙ্গেল ক্যাপাসিটর বানাবো। আর কিছু ক্যাপাসিটরকে আমরা অমিট করতে, কোনগুলো? যেগুলো আমার সেম নোডের ভিতরে থাকে। আমার দুইটা টার্মিনাল যদি গ্রাউন্ডে থাকে সেই ক্যাপাসিটর থাকা না থাকা কথা সেম, দুইটা টার্মিনাল যদি ভিডিডি তে থাকে সেই ক্যাপাসিটর থাকা না থাকা সেম। তো সেগুলোকে আমরা অমিট করে দিব, করে সিম্পলিফাই করে ফেলবো। আর একদম লাস্ট স্টেপ হচ্ছে আমরা যে মসফেট গুলো আছে সেই মসফেট গুলোকেও কি দিয়ে রিপ্লেস করে দিব? তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে। এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত কোথা থেকে পাবো? ওই যে আমার ডেফিনেশন থেকে কেপিকেএন এর ভ্যালু কত আছে সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার এই রেজিস্ট্যান্সের ভ্যালু গুলো কত হবে। ওকে, সো এটা করলে আপনার কি হয়ে যাবে? আরসি সার্কিট চলে আসবে। এরপর আমরা আরসি সার্কিট থেকে জাস্ট ডিলের ভ্যালুটা লিখবো, তাও লিখলেই আমার ডিলে চলে আসবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন এইটুকু সবাই? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, সো এখন আমরা হচ্ছে তাহলে আরসি ডিলে মডেল আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আমরা নেক্সট দিন, আজকে তো আমরা একটা ইউনিট ইনভার্টার মানে ইউনিট ইনভার্টারের আরসি ডিলে মডেল দেখছি। সো আমরা স্টেপস গুলা শিখছি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটু বড় সার্কিট দেখবো, ন্যান্ড গেট বা নর গেটের আমরা হচ্ছে একটু ডিলে এস্টিমেশন শিখবো। তার আগে আমাদের কিছু ডেফিনেশন শিখতে হবে। ওকে, আমরা রাইজিং ডিলে, ফলিং ডিলে ডেফিনেশনটা শিখছি। এছাড়া আসলে আমাদের আরো কিছু ডেফিনেশন আছে, প্রপাগেশন ডিলে, কন্টামিনেশন ডিলে, এগুলো আরো কিছু ডেফিনেশন আছে। তো আমরা একটু এগুলা দেখে নিই। ওকে, সো এই জিনিসগুলো আমাদের লাগবে, কারণ পরবর্তীতে আমরা যখন নিউমেরিক্যাল ভ্যালু বের করবো আপনাকে কন্টামিনেশন দিলে, প্রপাগেশন দিলে এগুলো বের করতে হবে। সো এগুলো আমাদের একটু শিখতে হবে। আচ্ছা, সো আমরা এখন তাহলে ওগুলা একটু শিখি। আচ্ছা, শুরুতেই আমরা যেটা বলি যে আমরা নর্মালি যখন আমরা থিওরিতে যখন আমরা মানে একটা পালস ড্র করি, আমরা পালস ড্র করি এভাবে যে সাডেন চেঞ্জ, তাই না? যে আমার একদম পুরো ঠাস করে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট প্র্যাকটিক্যালি এটা বিলিভ করা সম্ভব না। প্র্যাকটিক্যালি যেটা হয়, আপনার এই সিগন্যালটা রাইজ করতে কিছুটা টাইম লাগে। ওকে, সেম ভাবে আমরা যখন ফলিং একটা এজ দেখাই, ফলিংটা আমরা এভাবে দেখাই যে অ্যাব্রাপ্ট, বাট এটাও পসিবল না। ফল হতেও আমার কিছুটা টাইম লাগে। ওকে, সো একটা সিগন্যালের এই যে 0 থেকে ভিডিডি তে রিচ করতে যে সময় লাগে সেটাকে আমরা বলি তার রাইজ টাইম। ওকে, সেম ভাবে আপনার একটা সিগন্যালের ভিডিডি থেকে 0 তে ফল করতে যে সময় লাগে সেটাকে আমরা বলি হচ্ছে ফল টাইম। ওকে, সো আমার জাস্ট একটা সিগন্যাল 0 থেকে ভিডিডি তে রাইজ করতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি রাইজ টাইম। আবার একটা সিগন্যালের ভিডিডি থেকে 0 তে ফল করতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি ফল টাইম। ওকে, এখন আমাদের রাইজ টাইম, ফল টাইম আসলে আমরা 0 থেকে ভিডিডি পুরাটা নেই না, আমরা আসলে ডেফিনেশন আছে 10 to 90% ধরা হয় যে আপনার এখান থেকে মানে ভিডিডি 10% থেকে ভিডিডি 90% হতে যে সময়টা লাগে সেটাকেও ডিফাইন করা হয়। অনেক জায়গায় 20 থেকে 80ও ডিফাইন করা হয়। ওকে, মানে বেসিক্যালি 0 থেকে ভিডিডি না, ভিডিডি 20% থেকে ভিডিডির 80% রাইজ করতে যে সময়টা লাগে সেটাকে আমরা রাইজ টাইম বলতেছি। সেম ভাবে আপনার 0.8 ভিডিডি থেকে মানে 80% মানে কি 0.8 ভিডিডি, 20% মানে কি 0.2 ভিডিডি। সো 0.8 ভিডিডি থেকে 0.2 ভিডিডি তে নামতে যে সময়টা লাগতেছে সেটাকে আমরা বলতেছি ফল টাইম। সো এটা কি আমার একটা
সো ইনপুটে যদি আপনি কি দেন, ইনপুটে যখন হাই থাকবে, ইনপুটে যখন লো থাকবে, আউটপুটে কি থাকবে, হাই থাকবে। এরপর ইনপুট যখন আপনি হাই করে দিবেন, আউটপুট কি হয়ে যাবে, লো হয়ে যাবে। বাট ইনপুট আপনি যে ইনস্ট্যান্টে হাই করবেন, আউটপুটটা সেই ইনস্ট্যান্টে লো হবে না, কিছুটা সময় লাগবে। সো ধরেন ইনপুটটা এখানে গিয়ে, আউটপুটটা এখানে গিয়ে লো হয়েছে। আবার আপনি এখানে এসে ইনপুটটাকে কি করে দিছেন, লো করে দিয়েছেন, আউটপুটটা হাই হয়ে যাবে। বাট হাই ও সাথে সাথে আউটপুটটা চেঞ্জ হইতে সময় লাগবে। ওকে, এটা হচ্ছে ডিলে। এটা কি আপনার ইনপুট, এটা হচ্ছে আপনার আউটপুট। সো ইনপুটটা চেঞ্জ করার সাথে সাথে আউটপুটটা চেঞ্জ হচ্ছে না, কিছুটা সময় লাগতেছে, এটা হচ্ছে আমাদের ডিলে। আচ্ছা, এখন এই যে ডিলে, ডিলে তো দুই ধরনের। এটা কি আমার আউটপুটের কি ফলিং ডিলে না? এটা তো ফলিং ডিলে। আউটপুটটা কি হচ্ছে, হাই থেকে লো হচ্ছে, আউটপুটটা যেহেতু ফল করতেছে, এটা হচ্ছে ফলিং ডিলে। এই কন্ডিশনে কি করতেছে, আউটপুটটা রাইজ করতেছে, এটা হচ্ছে তার রাইজিং ডিলে। আচ্ছা, এখন কথা হচ্ছে ডিলেটা আপনি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট নিবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিবেন, নাকি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিবেন। আবার এটার জন্য সেম, আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিবেন, নাকি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিবেন। ওকে, সো এখানে একটা কনফিউশন চলে আসে। সো আমরা যেটা করি, আমরা 50% নেই, ইনপুটের 50% চেঞ্জ হওয়া থেকে আউটপুটের 50% চেঞ্জ হওয়া পর্যন্ত। সো বেসিক্যালি আপনার ইনপুট যখন VDD/2 হয়েছে, রাইজ হোক ফল হোক, এবং আউটপুট কখন VDD/2 হয়েছে, তাহলে কোনো কনফিউশন থাকতেছে না, রাইজ ফল দুইটার ক্ষেত্রেই সেম। ইনপুট যখন VDD/2 হলো, এরপরে আউটপুট VDD/2 যখন হলো, আপনি দেখবেন ইনপুট কত কত টাইমে VDD/2 হয়েছে, এরপর আপনি চেক করবেন আউটপুট কখন গিয়ে VDD/2 হয়েছে। তো যে ইনপুট VDD/2 থেকে আউটপুট VDD/2 হতে যে সময়টা, সেটাই হচ্ছে আমার ডিলে। এবং এই কেসে আউটপুটটা কি করতেছিল, ফল করতেছিল। So এটা হচ্ছে আমার ফলিং ডিলে, এটাকে আমরা বলবো ফলিং ডিলে। ওকে, আর এখানে আউটপুটটা কি করতেছিল, রাইজ করতেছিল, সেটাকে আমরা বলবো রাইজিং ডিলে। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে আমরা চারটা ডেফিনেশন শিখলাম। একটা হচ্ছে রাইজ টাইম, সেটা কি থাকে, আমরা ইন্ডিভিজুয়াল সিগন্যাল, আবার ইন্ডিভিজুয়াল সিগন্যাল জাস্ট 0 থেকে VDD তে যখন রিচ করতেছে, যে সময়টা লাগতেছে, সেটা হচ্ছে তার রাইজ টাইম। সেম ভাবে আমার ওই সিগন্যালটা VDD থেকে 0 তে নামতে যে সময়টা লাগতেছে, সেটা হচ্ছে তার ফল টাইম। এরপর আমরা দেখলাম রাইজিং ডিলে, ফলিং ডিলে। রাইজিং ডিলে, ফলিং ডিলে কি, যে আমার ইনপুট 50% চেঞ্জ হলো, ইনপুট যখন চেঞ্জ হচ্ছে, আউটপুট তো সাথে সাথে চেঞ্জ হয় না, ইনপুট চেঞ্জ হওয়ার কিছুক্ষণ পরে গিয়ে আউটপুটটা চেঞ্জ হয়। তো যে ইনপুট চেঞ্জ হওয়ার কত সেকেন্ড পরে গিয়ে আউটপুটটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমার ডিলে। এবং আউটপুট যখন রাইজ করতেছে, তখন যে ডিলেটা, সেটা হচ্ছে রাইজিং ডিলে। আউটপুট যখন ফল করতেছে, তখন যে ডিলেটা, সেটা হচ্ছে ফলিং ডিলে। ওকে, আচ্ছা, এছাড়াও আমাদের হচ্ছে ডিলে আরো দুই ধরনের হয়। একটাকে আমরা বলি কন্টামিনেশন ডিলে, আর একটাকে আমরা বলি প্রপাগেশন ডিলে। মানে একটা তো রাইজিং ডিলে, এটা হচ্ছে আমার সিগন্যালটা রাইজ করতেছে নাকি ফল করতেছে সেটার উপরে। আর একটা ডিলে হয় কন্টামিনেশন আর হচ্ছে প্রপাগেশন। তো কন্টামিনেশন ডিলেটাকে আমরা বলি হচ্ছে বেস্ট কেস ডিলে, এটাকে আমরা বলি হচ্ছে বেস্ট কেস ডিলে। প্রপাগেশন ডিলেটাকে আমরা বলি ওর্স্ট কেস ডিলে। ওকে, সো বেস্ট কেস মানে হচ্ছে স্মলেস্ট ডিলে, মানে সব থেকে ছোট ডিলেটাকে আমরা বলি কন্টামিনেশন ডিলে, সব থেকে বড় ডিলেটাকে আমরা বলি প্রপাগেশন ডিলে। আচ্ছা, এখন এটা আপনার মনে হতে পারে ছোট বড় ডিলে আবার কিভাবে হয়, আমার রাইজিং ডিলে তো একটাই হওয়ার কথা, ফলিং ডিলে তো একটাই হওয়ার কথা। এটা আসলে হয় না। মানে আপনি যদি চিন্তা করেন, আপনি, আমরা যেটা ন্যান্ড গেট চিন্তা করি, ধরেন আমরা সিম্পলিসিটির জন্য একটা ন্যান্ড গেট চিন্তা করি। একটা ন্যান্ড গেটের ক্ষেত্রে ধরেন 0 0, তখন আউটপুট কত, 1। 0 1, তখন আউটপুট কত, 1। 1 0, তখন আউটপুট কত, 1। 1 1, এখানে আউটপুট কত, 0। সো দেখেন 1 হওয়ার জন্য কন্ডিশন তিনটা। দুইটা পিমস যদি অন থাকে, তখন আউটপুট অন হয়। একটা পিমস অফ, একটা পিমস 1, তখন আউটপুট কত হয়, 1 হয়। সো এই যে আমার অনেকগুলো কম্বিনেশন আছে না, দুইটা পিমস অন হলে তখন আপনার যে ডিলে হবে, এরকম দুইটা পিমস যখন পাশাপাশি আছে, দুইটা পিমস যখন অন থাকবে, তখন যে ডিলেটা হবে, যে কোনো একটা পিমস অন থাকলে কিন্তু ডিলে সেম হবে না, একটাতে ডিলে বেশি হবে, একটাতে ডিলে কম হবে। সো দেখেন আউটপুট হাই হচ্ছে, তিনটে ইনপুট, তিনটে হাই হবে, বাট তিনটার জন্য ডিলে সমান হবে। ঠিক আছে, সো দেখা যাবে রাইজিং ডিলে আপনার কয় ধরনের আছে, 3 ধরনের। ওকে, সো ধরেন আপনার রাইজিং ডিলে এখান থেকেও রাইজ হতে পারে, এখান থেকেও রাইজ হতে পারে, এখান থেকেও রাইজ হতে পারে। ঠিক আছে, সো আপনার ধরেন ইনপুটটা গিয়ে এখানে ফল করছে, এরপর আপনার রাইজ তিনটা কন্ডিশনে হইতে পারে। এভাবে এখানে গিয়ে যদি রাইজ করে একটা ডিলে পাবেন,
এখানে গিয়ে যদি রাইজ করে আর একটা ডিলে পাবেন, এখানে গিয়ে যদি রাইজ করে আর একটা ডিলে পাবেন। এর ভিতরে সব থেকে স্মলেস্ট ডিলে কোনটা? এটা। সব থেকে ম্যাক্সিমাম ডিলে কোনটা? এটা। যেটা স্মলেস্ট এটাকে আমরা বলবো হচ্ছে কন্টামিনেশন, এটাকে আমরা বলবো কন্টামিনেশন। আর যেটা ম্যাক্সিমাম সেটাকে আমরা বলবো প্রপাগেশন। ওকে, সো ডিলে আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে কন্টামিনেশন ডিলে, একটা হচ্ছে প্রপাগেশন ডিলে। কন্টামিনেশন ডিলেটা কি? মিনিমাম ডিলে বা বেস্ট কেস। আর প্রপাগেশন ডিলেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিলে বা ওর্স্ট কেস। ওকে, সো বেসিক্যালি আমাদের রাইজিং ডিলে, ফলিং ডিলে তো আছেই, আবার আছে কন্টামিনেশন ডিলে, প্রপাগেশন ডিলে। সো আমাদের টোটাল 4 ধরনের ডিলে পাওয়া যায়। একটাকে আমরা বলবো কন্টামিনেশন ডিলে রাইজিং, কন্টামিনেশন ডিলে ফলিং। ওকে, এরপরে হচ্ছে প্রপাগেশন ডিলে রাইজিং, প্রপাগেশন ডিলে ফলিং। ওকে, সো টোটাল আমাদের 4 ধরনের ডিলে পাওয়া যায়। একটা হচ্ছে কন্টামিনেশন ডিলে রাইজিং, আর একটা হয় কন্টামিনেশন ডিলে ফলিং। কারণ রাইজিং এর ডিলে, ফলিং এর ডিলে আলাদা হইতে পারে, কারণ রাইজিং নেটওয়ার্কে কি থাকতেছে? পিমস, ফলিং নেটওয়ার্কে থাকতেছে এনমস। সো রাইজিং ডিলে, ফলিং ডিলে ডিফারেন্ট হইতে পারে। সো রাইজিং এর একটা কন্টামিনেশন ডিলে পাওয়া যাবে, ফলিং এর একটা কন্টামিনেশন ডিলে পাওয়া যাবে। ওকে, সেম ভাবে রাইজিং এর একটা প্রপাগেশন ডিলে পাওয়া যাবে, ফলিং এর একটা প্রপাগেশন ডিলে পাওয়া যাবে। সো টোটাল 4টা ডিলে হয়: কন্টামিনেশন ডিলে রাইজিং, কন্টামিনেশন ডিলে ফলিং, প্রপাগেশন ডিলে রাইজিং, প্রপাগেশন ডিলে ফলিং। ওকে, সো এরপর আমরা নেক্সট ক্লাসে দেখবো যে যখন আমরা ম্যাথ করি আমাদেরকে এই 4 ধরনের ডিলে এস্টিমেট করতে হবে: কন্টামিনেশন ডিলে রাইজিং, কন্টামিনেশন ডিলে ফলিং, প্রপাগেশন ডিলে রাইজিং, প্রপাগেশন ডিলে ফলিং। ওকে, সো আমরা 4 ধরনের ডিলে এস্টিমেট করাই শিখবো। সো আজকে আমরা বেসিক্যালি জাস্ট আমরা বেসিক জিনিসটা শিখে ফেলছি। আমরা হচ্ছে অলরেডি আমরা সব ডেফিনেশন জানি, ইউনিট ট্রানজিস্টরের ডেফিনেশন জানি, ক্যাপাসিটর গুলো কিরকম হবে, ক্যাপাসিটর কেন আসতেছে সেগুলো ডেফিনেশন জানি। আমার তারপর হচ্ছে যে ইউনিট ট্রানজিস্টর রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হবে, অন্য কোনো অ্যাসপেক্ট রেশিও থাকলে তার রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স কত হবে। তারপর আমার যে ডিলে গুলো আছে সেই ডিলে গুলোর ডেফিনেশন আমরা জানি, এবং আমরা অলরেডি আরসি মডেল কিভাবে করতে হয় সেটা আমরা শিখছি। আরসি মডেলের বেসিক স্টেপস গুলো শিখছি। আমরা একদম স্মলেস্ট যে সার্কিট পসিবল, সিমস ইনভার্টার, একটা ইউনিট ইনভার্টার দিয়ে আমরা হচ্ছে আরসি ডিলে শিখে ফেলছি। আমরা নেক্সট দিন হচ্ছে এই জিনিসগুলো ইউজ করে আমরা আরেকটু বড় সার্কিটের ডিলে এস্টিমেট করবো। আমরা ন্যান্ড গেট, নর গেট এগুলোর হচ্ছে আরসি ডিলে এস্টিমেট করব। এরপরে আমরা আরসি ডিলে মডেল থেকে মুভ করে অন্য একটা ডিলে মডেলে যাব, যেটাকে আমরা বলি এলমোর ডিলে মডেল। ওকে, আমরা এরপরে এলমোর ডিলে মডেল দিয়ে আর একটু বেটার ভাবে ডিলে এস্টিমেট করা শিখব। ওকে, আচ্ছা, আজকের ক্লাস নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? না, আনফরচুনেটলি ক্লাসটা রেকর্ড করা হয় নাই। আপনারা কেউ মনে করায় দেন নাই কেন শুরুতে?